শুরুতে এখন কেউ কোনো কথা বলবেন না। আমি বলে দিই, আপনারা শুনে নেন। যাকে দরকার হবে আমি তাকে রিকোয়েস্ট করব তার মাইকটি তখন ওপেন করে আমার সাথে কথা বলবেন। একটি বিষয় গেল। দ্বিতীয় কথা হচ্ছে, যার মনে অনেক প্রশ্ন থাকবে তারও প্রশ্ন করার দরকার নেই। চুপচাপ থেকে যান। আপনার সব প্রশ্ন আমি সবার শেষে শুনব। কেন বললাম এই কথাটি জানেন? কারণ আপনি যে প্রশ্নটি করবেন, দেখা যাবে আমাদের আলোচনায় আপনার প্রশ্নটি অ্যান্সার আপনি পেয়ে গিয়েছেন পুরো আলোচনায়। কাজে আগে প্রশ্ন করে বারবার আমরা ইন্টারাপ্ট করব না, সময় ক্ষেপণ করব না আর কি। কারণ আপনাদের ভিতরে কি প্রশ্ন আছে তা কিন্তু আমি জানি। আপনাদের সকল প্রশ্ন উত্তরে আমি দিয়ে যাব। আমি সেশন কন্ডাক্ট করব, আমি প্রশ্ন তৈরি করব, আমি অ্যান্সার দেব। সব শেষেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তখন আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সময় দিব। আমার আরেকটি মিটিং ছিল, চিন্তার কোনো কারণ নেই, আমি সেটি ক্যান্সেল করে দিয়েছি। তো যতক্ষণ আপনাদের সাথে প্রয়োজন হয় ততক্ষণই আমি আপনাদের সাথে থাকব, কোনো অসুবিধা নাই। একদম শেষ বেলা পর্যন্ত যতটুকু সময় লাগে ততটুকু থাকবো আমি। এখন আমরা শুরু করছি। শুরুতেই আমি যেটা করতে চাচ্ছি, আপনারা সবাই অ্যাটেনটিভ থাকবেন, এটি হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যিনি অ্যাটেনটিভ থাকবেন না, যার ক্লাস করতে ভালো লাগছে না, তিনি চলে যাবেন, তাতেও আমার কোনো আপত্তি নাই। যে কয়জন থাকবেন তাদের নিয়েই সামনে আগাবো আর কি। আমি একদম শুরুতে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। যদি স্ক্রিন শেয়ার না হয় তখন আমার যে কোনো একজন ট্রেনিং কোঅর্ডিনেটর আমাকে জানাবেন যে স্ক্রিনটা শেয়ার হয়নি। পার্টিসিপেন্টের পক্ষ থেকে বলার দরকার নাই। দেখা যাবে যে এখানে 200 জন স্ক্রিন শেয়ার হয়েছে, 100 জনের হয় নাই। যার হয় নাই সেটা তার ডিভাইসের ত্রুটির জন্য হয়নি। ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলছি যে অনেকের নিজের সমস্যা থাকে, বলা যায় শোনা যাচ্ছে না, তো আপনি জাস্ট চ্যাট বক্সে লিখে দিন, তাতেই হবে আর কি। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। স্ক্রিন শেয়ারে গিয়ে আমি প্রথমে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের প্রকল্পের ওয়েবসাইটটি আমি আপনাদের দেখাবো। আশা করছি এটি দেখা যাচ্ছে। যদি দেখা না যায় তখন আমাকে জানাবেন। আমি ওয়েবসাইট সম্পর্কে আপনাদের একটু পরিচিত করিয়ে দিতে চাচ্ছি এই কারণে, কারণ এই প্রকল্পের এবং এই ট্রেনিং এর প্রায় অর্ধেকটা ইনফরমেশনই এই ওয়েবসাইটের ভিতরে আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান। যদি যোগাযোগ করতে চান, এইখানে দেখেন আমাদের একটা হটলাইন নাম্বার দেয়া আছে, 09666773737। যারা এটি দেখতে পাচ্ছেন না তাদেরকে বলছি, আমাদের প্রকল্পের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.esdp.gov.bd। এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পাবেন যেখানে আমাদের সকলকে আপনি পেয়ে যাবেন। তা আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, দেখেন আমি কিন্তু প্রশ্ন বলছি এখন, স্যার আপনাকে কিভাবে পাবো, আপনাকে কিভাবে খুঁজে পাবো, আপনার ফোন নাম্বারটা দেন, আমার ওই ট্রেনিং কোঅর্ডিনেটর নাম্বারটা দেন। আসলে এটি আমাদের বলার কথা না, কিন্তু আমি বলছি অনেক পার্টিসিপেন্টদের এটি দরকার নেই, কিন্তু অনেকের আবার দরকার আছে। যেহেতু ক্লাসটি সকলের জন্য, এই জন্য আমি এটি বলে যাচ্ছি। এখানে দেখবেন ওয়েবসাইটের শুরুতে দেখবেন উই আর লেখা আছে। এখানে উই আর বলতে আমাদের প্রকল্পের একটা ওয়েলকাম মেসেজ দেওয়া আছে। এখানে এই প্রকল্পটা কি সম্পর্কিত সেটি বর্ণনা করা আছে। প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য বলা আছে, মিশন এবং ভিশন দেয়া আছে। তো আপনারা এটি পড়ে নেবেন একবার, যারা পড়েছেন ভালো কথা, যারা পড়েননি এখনো পড়ে নেবেন, এটি পড়ে বোঝার চেষ্টা করবেন। সেকেন্ড থিং হচ্ছে আমাদের প্রকল্পে কাদের সাথে আপনার যোগাযোগ করা দরকার। সো আপনারা মনে করছেন যে আমি প্রকল্প পরিচালক স্যারের সাথে যোগাযোগ করতে চাই, ভেরি গুড। এখানে হেড অফ দ্য অফিস দেয়া আছে। হেড অফ দ্য অফিসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে আমরা দেখতে পাচ্ছি। এখানে তার প্রোফাইলে দেওয়া আছে। আপনি মনে করেন আমার প্রকল্প পরিচালক সম্পর্কে অনেক কিছু জানা দরকার, কারণ তাকে পরে ধরবো, জিজ্ঞেস করবো। তো পুরো প্রোফাইল এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই প্রোফাইলে ক্লিক করলে আপনি এই প্রকল্প পরিচালকের সব তথ্য পেয়ে যাবেন আর কি। প্রকল্প পরিচালক কি করেন, কোথায় থাকেন, কোথায় পড়াশোনা করেছেন, কি পড়াশোনা করেছেন, কোথায় কোথায় চাকরি করতেন, কি করতেন, সব তথ্য এখানে দেয়া আছে আর কি। ঠিক আছে? প্রকল্প পরিচালকের কি কি অর্জন আছে সেটিও এখানে দেয়া আছে।
প্রকল্প পরিচালক কতগুলো লোকালি কতগুলো ট্রেনিং করেছে তার কিছু ট্রেনিং এর এখানে দেওয়া আছে, কতগুলো ফরেন ট্রেনিং করা আছে সেগুলো সব দেওয়া আছে, তার স্কিল অ্যান্ড ইন্টারেস্ট গুলো কি 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 কোন কোন বিষয়ের উপরে সেগুলো দেওয়া আছে। এখানে দেখবেন যে এন্টারপ্রেনারশিপ এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এটার উপরে স্কিল লেভেল দেওয়া আছে একদম হাইস্ট লেভেল। সো আমি আপনাদেরকে নিয়ে ভাবি এটা এখানে দেওয়া আছে আর কি, ঠিক আছে। এরপরে প্রকল্প পরিচালক অনেকগুলো প্রফেশনাল বডির মেম্বারশিপ তার রয়েছে, সেগুলো দেয়া আছে। আপনারা যদি মনে করেন এই বডির কারো মাধ্যমে প্রকল্প পরিচালকের সাথে যোগাযোগ করতে চান সেটাও পারবেন। এখানে অনেকগুলো বডির কিছু অংশ দেয়া আছে আর কি। ওকে, আমি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, আমি বিসিএস এর 22nd ব্যাচের একজন অফিসার। আমি এই ব্যাচের মেম্বার, এই অ্যাসোসিয়েশনের মেম্বার। আমি আমার ব্যাচের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং এক্স ভাইস প্রেসিডেন্ট এক্সিকিউটিভ কমিটির। আমার ব্যাচের অল ফোরামের আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমার স্কুলের আমি প্রেসিডেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। আমি অফিসার্স ক্লাব, আমাদের অফিসারদের একটি ক্লাব আছে সেটির আমি মেম্বার। আমি ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের আমি স্টুডেন্ট, এখান থেকে জেনে গেলেন। ফিজিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার। ঢাকা ইউনিভার্সিটির শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন লাইফ মেম্বার রেজিস্টার্ড গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন অফ ঢাকা ইউনিভার্সিটি। আমি এক জায়গায় কিছুদিন রিসার্চ করেছি, সেটার আমি মেম্বার ওই রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশনে। আমি মুক্তিযুদ্ধ উৎসব কেন্দ্রীয় সমন্বয় পরিষদের এক্সিকিউটিভ মেম্বার। আমি রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশের এক্স জেনারেল সেক্রেটারি এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আমি একসময় নিউজ পড়তাম, এখন পড়ি না, বাংলাদেশ বেতারের নিউজ রিডার ছিলাম। আমি লায়ন্স ক্লাবের, আপনারা জানেন লায়ন্স ক্লাবের বিভিন্ন ভাগ থাকে। ডিস্ট্রিক্ট 315A2 যেটা ঢাকা, এটার আমি এক্স ট্রেজারার। আমি আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরও মেম্বার। এরকম আরো অনেক কিছু আছে, আমি এখানে কিছু উদ্ধৃতি দিয়ে রেখেছি। সো আমার সম্পর্কে আপনাদের জানা হয়ে গেল আর কি। এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই বলে মনে করছি। এরপরে আপনারা চলে যেতে পারেন না। আমরা ভাবছেন যে আমি প্রকল্প পরিচালক ছাড়া অন্য কারোর সাথেও কথা বলতে চাই। ভেরি গুড, আমাদের সকল প্রজেক্ট অফিসিয়ালস এর নাম্বার দেওয়া আছে। সবগুলো কথা খেয়াল করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রজেক্ট অফিসিয়ালস এর মধ্যে আমি সহ আমাদের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর দুটো করে দায়িত্ব আছে, তাদের নাম্বার দেওয়া আছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর, অল অফ দেম আর বিসিএস ক্যাডার অফিসার্স, তাদের সকলের ফোন নাম্বারও কিন্তু দেওয়া আছে। সো দ্যাট ইজিলি ইউ ক্যান কন্ট্যাক্ট এনি টাইম উইথ আওয়ার অফিসিয়ালস, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এখানে আমাদের ফ্যাসিলিটেটর যারা, তাদের আমরা নাম দিয়ে রেখেছি। ফ্যাসিলিটেটরকে আপনাদের সাথে কেন পরিচয় করিয়ে দিচ্ছি, কারণ আপনারা যে হটলাইন নাম্বারটা আগে দেখালাম শুরুতে, সেই নাম্বারে কল করলে এই ফ্যাসিলিটেটর দুইজন ফোনটা রিসিভ করবে এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনাদেরকে দিবে আর কি। তাহলে এটা একটি বড় বিষয় ছিল। দেখেন আপনাদের অনেক প্রশ্ন কিন্তু আছে, এগুলো বের হয়ে আসছে। এখানে আমাদের আরেকজন ট্রেনিং কোঅর্ডিনেটর, আরো দুইজন এখানে দেয়া আছে, জান্নাতুল ফেরদৌস তহুরা আরমিন। তারাও আপনাদেরকে যে কোনো বিষয়ে সার্বিকভাবে সহযোগিতা করবে। 64 জেলার কোনো বিষয় থাকলে, আমার 64 জেলায় আমার এই প্রকল্পটি চলমান, সেখান থেকে তারা সে বিষয়ে কোনো কথা যদি দরকার পড়ে, কোনো জেলা সম্পর্কে জানার দরকার পড়লে তারা দুইজন আপনাদেরকে আনসার করবে। আমাদের ওয়েবসাইটে কোথাও ঢুকতে যদি কোনো প্রবলেম হয়, কোনো ইনফরমেশন পেতে যদি প্রবলেম হয়, কোনো ডেটার যদি কোনো দরকার পড়ে, আমাদের এখানে প্রোগ্রামার আছে একজন তুহিনুর রহমান, তারও ফোন নাম্বার দেওয়া আছে, তার কাছ থেকেও আপনারা জানতে পারবেন। আমাদের বাকি অফিসিয়াল স্টাফ গুলো আছে। এরপরে আপনি এখানে পাবেন আমাদের 64 ডিস্ট্রিক্ট, তার মধ্যে আজকে আপনারা 19টা জেলা হয়তো সংযুক্ত হয়েছেন। আমাদের 64 জেলার ট্রেনিং কোঅর্ডিনেটরের নাম এবং নাম্বার দেওয়া আছে। এটি আপনাদের সামনে কেন বলছি সেটিও বলে দিচ্ছি আর কি। আপনারা বলতে পারেন হ্যাঁ এটি তো দরকার ছিল না স্যার, কিন্তু না, দরকার আছে। যা বলি সবই দরকার আছে। এখানে আপনাদের দেখেন আজকে আপনারা যারা ট্রেনিং করছেন তাদের দুইজনকে হয়তো আপনারা চিনবেন, যারা যে জেলার। আলপনা ফেরদৌসি বিথি, ইসরাত জাহান, সালমা আক্তার পান্না, তৌহিদুল ইসলাম, তারপরে আজিজ, ফাতেমাতুল জোহরা, নাজনীন নিপা, এনামুল হক, সাইফুর রহমান, রিয়াজুল ইসলাম। দ্যাট ইজ আজকে যারা আছেন এখানে সকলে এখানে আছেন। সেই 19টি জেলার বাইরেও আমাদের 64 জেলার ট্রেনিং কোঅর্ডিনেটর নাম, ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের মনে প্রশ্ন হচ্ছে স্যার কেন 64 জেলারটা আমাকে দিচ্ছেন? আমি কিন্তু প্রশ্ন বলে দিচ্ছি, আবার দেখেন প্রশ্নের আনসারও বলছি। এই কারণে দিয়েছি, আপনি ধরেন নারায়ণগঞ্জের ট্রেনি, আপনি বিজনেস করতে চান আজকে খাগড়াছড়িতে গিয়ে। So Khagra, you need any help if you think
যে খাগড়াছড়ি থেকে আমার কোনো হেল্প দরকার, কোনো অসুবিধা নাই, আপনি আমার খাগড়াছড়ি ট্রেনিং কোঅর্ডিনেটরকে ফোন দিবেন, এখান থেকে নাম্বার নিয়ে, আপনারা জানেন সেটা চিটগাং ডিভিশনে, চিটগাং ডিভিশনে চলে গিয়ে খাগড়াছড়িতে ফোন দিবেন। এই যে সব চিটগাং ডিভিশনে চলে আসছে। খাগড়াছড়িতে ফোন দিলে, খাগড়াছড়িতে রিটন চাকমা খাগড়াছড়িতে আছেন, তাকে ফোন দিলে সে আপনাকে সকল ধরনের হেল্প করবে আর কি। আরো একটা প্রশ্ন আছে এখন আপনাদের, আমি জানি, কারণ আমি আপনাদের সব মনের কথা জানি, আপনার কার মনে কি আছে সব কিন্তু আমি জানি আর কি, জানি বলেই সব বলে যাচ্ছে আর কি, একটা নাই বলে যাব, কারণ বিস্তর অভিজ্ঞতা আপনাদেরকে নিয়ে আমার। ঠিক আছে, আপনারা যারা ট্রেনিং করছেন, এই ট্রেনিং সেশনে এটি হচ্ছে, এই ট্রেনিংটি কমপ্লিট হলে আমাদের 22,400 জনের ট্রেনিং কমপ্লিট হবে। মোটামুটি সবাইকে, সবার সাথেই আমার পরিচয় কথাবার্তা হয়েছে টুকটাক আর কি। সো এত মানুষের সাথে কথা বললে প্রত্যেকের মনের অবস্থা জেনে গেছি না, এই কারণে আপনাদের মনকে আমি পড়তে পারি আর কি, বুঝতে পারি। আচ্ছা, কেন দিলাম এটা, যে কারণ আপনি যদি প্রশ্ন হচ্ছে স্যার আমাকে যদি উনি ফোন না ধরেন বা রিসিভ না করেন, আমি বললাম আপনি মুন্সিগঞ্জের লোক, আপনি বিজনেস করবেন এখন ভোলাতে গিয়ে, সো ভোলার ট্রেনিং কোঅর্ডিনেটর নাম্বার দেওয়া আছে, আপনার তার কাছেও হেল্পের প্রয়োজন হতে পারে, আপনার ভোলার সাথে লিঙ্কেজ দরকার হতে পারে ওখানকার কোনো বিজনেসম্যানদের সাথে। সেই কারণে আমরা 64 জেলার ট্রেনিং কোঅর্ডিনেটরকে আপনাদের সাথে ছবির মাধ্যমে পরিচয় করিয়ে দিলাম। আমার সকল ট্রেনিং কোঅর্ডিনেটর খুবই ভালো, ওরা খুব ভালো মানুষ, আপনাদেরকে সবাইকে হেল্প করবে। প্রশ্ন হচ্ছে যদি না করে, যদি না করে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যদি না করলে এইখানে দেখেন, এখন আমি আবার মূল ওয়েবসাইটে চলে গেলাম, এই নিচের দিকে গিয়ে দেখবেন এখানে একটা, যে আমি ক্লিক করলে এখানে দেখেন একটা আছে চ্যাট উইথ এন্টারপ্রেনিউরশিপ এন্ড স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এইখানে আপনি কন্টিনিউ করলে একটা মেসেজ বক্স পাবেন, এই মেসেজ বক্সে আপনি জাস্ট একটা মেসেজ ছুড়ে দিবেন, এই মেসেজটা আমি রিসিভ করি আর। সো আমি দেখলাম যে আমার এই ট্রেনিং কোঅর্ডিনেটরকে আপনি প্রশ্ন করেছেন, সে আপনাকে অ্যান্সার দেয় নাই, সে আপনাকে কোঅপারেট করে নাই, আপনাকে সহযোগিতা করে নাই, আমি জানলে আমি তাকে আবার করজোরে অনুরোধ করবো আমার ট্রেনিং কোঅর্ডিনেটরকে, যে আমার উদ্যোক্তারা তো আপনার চাইতেও আমার বেশি আপন, আমার ট্রেনিং কোঅর্ডিনেটর আমার অনেক আপনজন, তার চাইতেও আপনারা বেশি আপনজন, তখন তাদেরকে বলবো যে আমার এই উদ্যোক্তাকে তুমি হেল্প করো, তখন সে আপনাকে অবশ্যই হেল্প করবে। কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে হেল্প করবে না এমন একটি ব্যক্তিও নাই। 64 জেলায় আমাদের 64টা অফিস আছে, এই 64টা অফিস আমাদের 64 জেলার সকল উদ্যোক্তাদেরই অফিস এটা আর কি। আমার 64 জেলার যে উদ্যোক্তা আছে, আমরা 24,900 জনকে প্রশিক্ষণ প্রদান করব, এই 24,900 জনেরই অফিস হচ্ছে 64 জেলায় আছে আর কি, কেউ আমার বাইরে না। আপনারা যখন যার যে জেলায় হেল্প দরকার, জাস্ট এই জন্য ওয়েবসাইটটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা, এটা একটা রিসোর্স, এখান থেকে আপনি সব ইনফরমেশন পাবেন, আপনি তাকে ফোন করে জেনে নিতে পারবেন, এবং না যদি বলে তখন আমাকে জানাবেন, এইখানে মেসেঞ্জারে আপনি লিখে দিলেই আমি জেনে যাব। ঠিক আছে, এছাড়াও এই মেসেঞ্জার বক্সে আপনি যদি কোনো, যেমন হটলাইনে ইনকেস আপনি পেলেন না, আপনার মনে হলো রাত 3টার সময় হটলাইনে কথা বলার জন্য, হটলাইনে আমাদের দুইজন ফ্যাসিলিটেটর আছেন, একজন মেল ফ্যাসিলিটেটর আর একজন ফিমেল ফ্যাসিলিটেটর। কেউ যদি রিসিভ না করেন রাত 3টায় আপনার দরকার পড়েছে, আপনি জাস্ট এই মেসেঞ্জার ইনবক্সে মেসেজ করে রাখবেন, ওরা আপনাকে রিপ্লাই দিবে যথাসময়ে, এবং আমিও দিব আর কি। সো এই কারণে এটি বললাম আপনাদেরকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি কি সাপোর্ট আপনাদেরকে দেই, তা এই উই ডু এখানে লেখা আছে, আপনি এটি পড়ে দেখবেন। এগুলো আমরা এখন ডিফাইন করতে গেলে মূল ক্লাস থেকে আমরা বেরিয়ে যাব, এই জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিফাইন করার দরকার নাই, দুই একটি বিষয় আমরা ডিফাইন করে দিই। যেমন আমরা এখানে লিখতে, আমরা ট্রেনিং প্রোভাইড করি, সেটি আমাদেরকে আপনারা প্রোভাইড করছি। আমরা ইনভেস্টরদের সাথে কানেক্ট করিয়ে দিই, আপনি যদি যে কোনো ইনভেস্টরের সাথে যোগাযোগ করতে চান, আমরা এই প্রকল্পের মাধ্যমে কানেক্ট করিয়ে দিব। ট্র্যাক অ্যান্ড বিল্ড প্রজেক্টস, আপনি কি প্রজেক্টে আসলে প্রজেক্ট ফাইন্ড আউট করে সেখানে বিনিয়োগ করবেন, সেগুলো বের করার ক্ষেত্রে আমরা আজকেই ক্লাসের শেষে জানাবো আর কি। আমরা মেন্টরিং অফার করছি আপনাদেরকে, আপনাদের কাউকে যদি মনে করেন না একজন ইন্ডিভিজুয়ালি কোনো বিজনেস ম্যানের সাথে আপনি কথা বলে আপনার ব্যবসাটাকে আরো বেশি পাকাপোক্ত করতে চান, আরো বেশি ফর্মালাইজড করতে চান, স্ট্রাকচার করতে চান, আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে হেল্প করব। লিগ্যাল এন্ড ডকুমেন্টেশন সাপোর্ট, বিজনেস করতে গেলে প্রচুর ডকুমেন্টারি সাপোর্টের দরকার পড়ে, লিগ্যাল ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে, সেইগুলা যেমন ট্যাক্স ভ্যাটের ইস্যু থাকে, আইআরসি ইআরসি ইম্পোর্ট এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু থাকে, এনভায়রনমেন্টাল সার্টিফিকেটের ইস্যু থাকে,
অনেকে আসে ল্যান্ড রেজিস্ট্রেশন করতে গিয়ে খারিজ করতে পারছে না কোম্পানির, সেসব ইস্যু থাকে। এই ধরনের যত ধরনের সাপোর্ট আছে সেগুলো আমরা আপনাদেরকে এখান থেকে প্রোভাইড করছি আর কি। কো ওয়ার্কিং স্পেস আমি একটু আগেই বললাম, এটা হচ্ছে 64 জেলায় আমার 64টা অফিস আছে। এই অফিসে প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে আপনাদের জন্য একটা রুম নির্ধারণ করা আছে, একটি রুম রাখা আছে। একটা মিনিট একটু ওয়েট করেন, আমার এখানে সাউন্ড আসছে। এখানে আজকে অনেক বড় একটা মিটিং সভা, এই সভায় আজকে আমার জয়েন করার কথা 6টায়। আমি বলে দিয়েছি আমি ওদেরকে 8টার সময় জয়েন করবো। আমি ডোরটা একটু ক্লোজ করে দিয়ে আসি। এখানে কেউ আসলে কি ভাই, দরজাটা টান দিয়ে যাও তো, বাইরে থেকে করতে হবে না, কাজ শেষ হলে চলে যাবে। আচ্ছা এখন কথা বললে এখন আমার সাথে কথা বলে যান। তো যেটা বলছিলাম যে কো ওয়ার্কিং স্পেস নিয়ে আমরা কথা বলছিলাম, এই জায়গাটা এসে কো ওয়ার্কিং স্পেসটা হচ্ছে আমার উদ্যোক্তারা যখন নতুন করে কোনো ব্যবসা শুরু করতে যায় তখন তাদের একটা ট্রেড লাইসেন্স করার দরকার পড়ে। আর ট্রেড লাইসেন্সটা করতে গেলে তাদের একটা অফিসিয়াল ঠিকানার দরকার পড়ে, অ্যাড্রেস দরকার পড়ে। সো অনেকের এই উদ্যোক্তা সেই অ্যাড্রেসটি থাকে না শুরুতে, বা কোনো একটা দোকান ভাড়া নিয়ে বা অফিস ভাড়া নিয়ে যদি উদ্যোগটি শুরু করতে যায় তখন দেখা যাচ্ছে সেটি ভাড়া নেওয়ার ইনিশিয়াল স্টেজে তার কিছু অর্থ সেখানে খরচ পড়ে, অর্থের সেখানে প্রয়োজন পড়ে। সেই অর্থটা যেন না লাগে সেই জন্য আমরা একটা কোয়ার্কিং স্পেস দিয়ে রেখেছি। আমার উদ্যোক্তারা শুরুতেই কোনো উদ্যোক্তা যদি মনে করেন আমাদের এই অফিসটা তার অফিস হিসেবে ব্যবহার করবেন, সেটি করতে পারেন। মানে 64 জেলায় কিন্তু আমি আপনাদের জন্য একটা করে অফিস রেখেছি, আমার ওই সেন্টারে আপনাদের জন্য একটা রুম রাখা আছে, ঠিক আছে? তাহলে এটি কিন্তু আপনাদের জন্য বড় একটি সুযোগ। আমি মনে হয় আপনারা ইতিমধ্যে 12-13টি ক্লাস শেষ করে ফেলেছেন, কেউ এটি বলে নাই, কেউ বলবেও না। কারণ সবাই আসলে আমাদের ক্লাস নিয়ে চলে যাবে, বাট আমি আসলে ক্লাস নিয়ে চলে যাওয়ার জন্য আমি আগেই বলেছি যে আমি আপনাদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে চাই সামনে, ঠিক আছে? আমি চলে যাব না, আমি আপনাদের সাথে থাকবো, সেই কারণে বলছি। আর এটি অবশ্য অনেকেরই বলার অথরিটিও নাই, আমার ট্রেনিং কোঅর্ডিনেটরদের সেই অথরিটি আছে, তারা আপনাদেরকে বলবে। আমাদের প্রজেক্ট অফিসিয়ালসদের সেই অথরিটি আছে, তারা আপনাদেরকে বলবে। আমি যে প্রজেক্ট ডিরেক্টর আপনাদেরকে বলে দিলাম 64 জেলায় আপনাদের 64টা অফিস আছে, আপনারা প্রয়োজনে সেই অফিসটি ব্যবহার করতে পারবেন। এই অফিসে আপনাদের কম্পিউটারের সাপোর্ট আমরা দিয়ে রেখেছি। এই অফিসে আপনাদের জন্য আপনি নিজে বসে এখানে কম্পিউটার কম্পোজ করতে পারবেন বিনা পয়সায়, কোনো টাকা দিতে হবে না। এইখানে আমি ফ্রি ওয়াইফাই কানেকশন দিয়ে রেখেছি আপনাদের জন্য, আপনার নেটটা ফ্রি ইউজ করবেন, বাট এই নেটটা নিয়ে বন্ধু বা বান্ধবীর সাথে কথা বলবেন না এখানে এসে। এটি নিয়ে আপনার গুগল সার্চ করে বিভিন্ন ইনভেস্টমেন্ট পলিসি বের করতে পারেন, বিভিন্ন সেক্টরাল ইনফরমেশন নিতে পারেন, অনেকগুলো কি বলে ই কমার্স সাইটের খোঁজগুলো করতে পারেন, বিভিন্ন আপনার সেলিং প্ল্যাটফর্ম যেগুলো সেগুলো বের করতে পারেন। এই ওয়াইফাই ইউজ করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। গুগল সার্চ দিয়ে অনেক ডকুমেন্ট ডাউনলোড করতে পারেন, এটা করতে পারবেন। যদি মনে করেন আপনার কম্পিউটারে মানে কি বলে টাইপ করার জন্য একজন কম্পিউটার অপারেটর সাপোর্ট দরকার, সেটিও আমার এই অফিসে আছে, সেটিও আপনি পাবেন। যদি মনে করেন আপনারা এখানে 5 জন বসে গল্প করছেন, আপনারা একটা 5 জন মিলে চুক্তি করবেন, একটা এগ্রিমেন্ট করবেন, পার্টনারশিপ বিজনেস করবেন, তাহলে পার্টনারশিপ বিজনেস করার জন্য 5 জন বসে কথা বলছেন, বাইরে বাজারে বসে দোকানে বসে কোথাও না বলে নিরিবিলি আমার এখানে এসে বলতে পারেন। যদি কোনো 5 জনের মধ্যে সমস্যা দেখা দেয়, আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটর আছে, তার কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। এবং আপনার ডকুমেন্ট টাইপ করতে যদি নিজেরাও যদি টাইপ করতে না পারেন, আমার একজন কম্পিউটার অপারেটরও আছে, সে আপনাদেরকে টাইপও করে দিবে। যদি গল্প করতে করতে কাজ করতে করতে টায়ার্ড হয়ে যান, চা খেতে চান, আমার ছেলেবেলা আপনাকে চা খাওয়াবে, সেটাও বিনা পয়সায় খাওয়াবে, কোনো অসুবিধা নেই। এবং এখানে ফটোকপিয়ার মেশিন আছে, আপনাদের কোনো কপি প্রিন্ট করতে হলে সেটিও বিনা পয়সায় করতে পারবেন, কোনো কাগজ কলমের দাম দিতে হবে না। তাহলে কি আমরা এতগুলো সাপোর্ট আপনাদেরকে দিলাম, এটি কি মজার বিষয় না? অ্যান্সার করেন না, চ্যাট বক্সে লিখে দিন এটি যদি আপনাদের জন্য সাপোর্ট হয়ে থাকে, লিখে দিন যেটা আপনাদের জন্য বড় সাপোর্ট। এই হচ্ছে কোওয়ার্কিং স্পেসের কারবার। আমি দেখছি গেতুল হাসান নাম, তিনি ভিডিওটা অন করেছিলেন, তিনি শুয়ে শুয়ে ট্রেনিং করছেন। গেতুল হাসান, আপনার চাইতে আমার বয়স অনেক বেশি। হ্যাঁ, আপনি বসে ট্রেনিং করেন, শুয়ে ট্রেনিং করার দরকার নেই, আদারওয়াইজ আপনি এখান থেকে চলে যান, ঠিক আছে? আপনি বসে ট্রেনিং করেন, আমি আপনাকে বসা অবস্থায় দেখতে চাই। ইন দ্যাট কেস ইউ লুক ভেরি ফাইন নাও। এর আগে আপনাকে খুব বাজে অসুস্থ মনে হচ্ছিল দেখতে, এখন আপনাকে ভালো মত দেখাচ্ছে আর কি, ঠিক আছে? আপনি তো ইয়াং এন্টারপ্রেনার, ইউ আর ইয়থ, you have lot of potentialities to contribute your country, so why do you lay? আমি বুঝলাম না, আপনি শুয়ে পড়েছেন কেন? শুয়ে পড়ার কিছু নাই, শুয়ে পড়লে আপনার উদ্যোগও শুয়ে পড়বে, আপনি নিশ্চিত থাকেন। আমি বলবো, আমার কথাই বলবো, আপনি তখন বুঝতে পারবেন।
শুয়ে পড়া যাবে না আর কি। ওকে, তো যে কথাটি বলছিলাম এর আগে কিন্তু আমি শুরু করেছিলাম যে আমি আসলে মুড খারাপ করে ক্লাসে জয়েন করতে চাই না। এই জন্য বলে দিয়েছিলাম নামাজের আগে সবাই ভদ্রভাবে ক্লাসে বসবেন, ফর্মাল ওয়েতে। ইনফর্মাল ওয়েতে ক্লাসে বসার সুযোগ নাই। সো এটা কিন্তু ইনফর্মাল কোনো সেশন না, দিস ইজ এ ফর্মাল সেশন। আচ্ছা, আমরা আপনাদেরকে দিব ইনফরমেশন অন পোটেনশিয়াল সেক্টরস, বিভিন্ন কোন কোন সেক্টরগুলো আসলে সম্ভাবনাময় খাত, কোন কোন খাতে ব্যবসা করলে আপনি ভালো বিজনেস করতে পারবেন, সেটি আপনারা শুরু করবেন। এরপরে আপনাদের এখানে আর একটু যে বিষয়গুলো রয়েছে এই উই ডুর মধ্যে প্রোভাইড ইনভেস্টমেন্ট ইনফরমেশন। তো আপনার বিনিয়োগ সংক্রান্ত যত তথ্য লাগে সবগুলি আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এরপরে দেখেন এখানে আছে যে এন্টারপ্রেনার ইনফরমেশন, এটা একটা স্লাইড আমাদের আমি এটাতে চলে যাই, একটু দেখেন। এটি হচ্ছে আমাদের কোন জেলায় কত রেজিস্ট্রেশন করেছে তাদের ইনফরমেশনটা আমরা রেখেছি। কেন রেখেছি জানেন? এটা আপনাদের কাছে রেখেছি এই কারণে, আমি কিন্তু প্রশ্নের অ্যান্সারও দিচ্ছি। অনেকের মনে প্রশ্ন আসে আমি রেজিস্ট্রেশন করেছি, তো হচ্ছে যে অনেকের প্রশ্ন আছে যে স্যার আমি তো রেজিস্ট্রেশন করেছি বাট কোনো মেসেজ পাচ্ছি না, কবে শুরু হবে? আসলে আমাদের রেজিস্ট্রেশনের সংখ্যা অনেক বেশি। যেমন আমি যদি জামালপুরকে ধরি, দেখেন আমি জামালপুরে এ পর্যন্ত 836 জন রেজিস্ট্রেশন করেছে। আমরা সব মিলে 375 জনকে প্রশিক্ষণ দিতে পারবো। আরেকটি কারণ আছে, সেটিও হচ্ছে যে আমরা আসলে একটু বাছাই করে ট্রেইনি সিলেক্ট করি। এই বাছাই প্রক্রিয়াটা যদি ভুল হয়ে যায়, এই বাছাইটি কেন করি সেটিও আপনাদের জন্যই করি বাছাই। কারণ আপনাদেরকে নিয়ে আমরা বলছি আমরা অনেক দূর আগাতে চাই। তাহলে আমরা যদি একজন ভালো ট্রেইনিকে বাছাই না করে যদি না আগাই, তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ে সামনে আগাতে পারবো না, মাঝখানে ঝরে পড়তে হবে। সেই কারণে আমরা একটু বাছাই করে আপনাদেরকে এই ট্রেনিং এর জন্য সিলেক্ট করি আর কি। এটি হচ্ছে আমাদের, আপনি এখানে ঢুকলে কোন জেলায় কতজন রেজিস্ট্রেশন করেছে, আপনার অবস্থা কি সব জানতে পারবেন। তো এটি একটি গেল। এরপরে হচ্ছে আপনার দেখেন এইখানে আমাদের কিছু সাকসেস স্টোরি দেওয়া আছে, এটি আপনারা দেখে নিতে পারেন। কে কিভাবে উদ্যোগ গ্রহণ করেছে, শুরু করেছে, কারা কিভাবে কার্যক্রম শুরু করলো, সেই স্টোরি গুলো এখানে দেওয়া আছে। এখানে একটা গ্যালারিতে আমাদের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, এখানে গ্যালারিতে ফটো গ্যালারি, আমাদের ভিডিও কিছু গ্যালারি রয়েছে এখানে। এখানে দেখেন মুজিব শতবর্ষ প্রোগ্রাম, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনারা জানেন আমরা সকলে এই বৎসরটা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করছি। সেটি উপলক্ষে আমাদের প্রকল্প থেকে একটি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। আমরা একটি উদ্যোক্তা সম্মেলন করব, অচিরেই আপনারা সেখানে ইনভাইটেড হবেন। আমরা এপ্রিলের ফার্স্ট উইক এটি করছি, অনেক বড় একটি প্রোগ্রাম, 64 জেলার উদ্যোক্তাদের নিয়ে আমরা এটা প্রোগ্রাম করছি। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তিনি এখানে চিফ গেস্ট হিসেবে থাকবেন বলে আমরা আশা করছি। আরো এটা অনেক বড় ডে লং প্রোগ্রাম, অনেক বড় একটি সেশন। এখানে আপনাদেরকে এ পর্যন্ত আমরা কাউকে সার্টিফিকেট দেইনি, ওই প্রোগ্রামের মাধ্যমে আমরা সার্টিফিকেট সেরিমনি করবো আর কি। আমাদের যারা প্রশিক্ষণ নিয়ে চলে গেছেন তাদেরকে কিন্তু আমরা সার্টিফিকেট দেইনি। অত্যন্ত উন্নত মানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিডা থেকে যে প্রশিক্ষণটি আপনারা নিচ্ছেন, বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যানের সাইন সম্বলিত, সিগনেচার সম্বলিত, প্রকল্প পরিচালকের সিগনেচার সম্বলিত এবং সবচাইতে স্ট্যান্ডার্ড একটা সার্টিফিকেট এই প্রশিক্ষণের পরে আমরা আপনাদেরকে প্রদান করবো আর কি। এবং সেই মুজিব বর্ষের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাদের সার্টিফিকেট সেরিমনিটা হবে আর কি। এটি অনেক বড় একটি প্রোগ্রাম, এটা আপনাদের অনেক বড় একটা রিকগনিশন হবে এই প্রোগ্রামের মধ্য দিয়ে। আপনাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সার্টিফিকেট এবং এই প্রোগ্রামটি অনেক সহযোগিতা করবে, এটি আপনাদের জন্য আমরা নিয়েছি। তার পাশেই দেখেন আমাদের আছে হলো রেজিস্ট্রেশন একটা বাটন রয়েছে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনাদের যারা এখনো রেজিস্ট্রেশন করতে চায় তাকে রেজিস্ট্রেশন করার জন্য আমরা ইনভাইট করছি। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন, হয়তো আপনারা সরাসরি এখান থেকে অনেকে রেজিস্ট্রেশন করেছেন, কেউ হয়তো ফিজিক্যালি এসেও করেছেন। এর পাশাপাশি এই আমাদের ওয়েবসাইটের অ্যাজ এ হোল, বাট এইখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এখানে আমাদের কন্ট্যাক্টের কিছু জায়গা রয়েছে, হেড অফিস এবং ডিস্ট্রিক্ট অফিসগুলোতে কন্ট্যাক্ট, এখানে থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের এইখানটাতে এই ওয়েবসাইটে এখানে লগ ইন করার কিছু জায়গা আছে, এই লগ ইনের জায়গাটা আলাদা। এখানে দেখেন ট্রেনিং এর একটা জায়গা আছে, আমাদের ট্রেনিং এর একটা জায়গায় লেখা আছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মস আর ফিচার্ড। এই অনলাইন লার্নিং প্ল্যাটফর্মসটা হচ্ছে আপনাদের যে প্রশিক্ষণগুলো আমরা দিচ্ছি, এ পর্যন্ত যত প্রশিক্ষণ আপনারা গ্রহণ করেছেন, এই প্রশিক্ষণ মডিউলের উপরে সব ক্লাসের ভিডিও এখানে আছে, সব ক্লাসের ভিডিও। তো আপনারা অফ টাইমে গিয়েও এগুলো দেখতে পারবেন, বাট এটি আপনি সরাসরি এন্ট্রান্স পাবেন না। এটি পাওয়ার ক্ষেত্রে আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটরকে আপনি রিকোয়েস্ট পাঠালে উনি আপনাকে অ্যাকসেপ্ট করবে, কারণ এটি আমরা সবার জন্য এখনো উন্মুক্ত করিনি, কারণ এটি আমাদের জন্য এটাকে কি বলা হয়, রেস্ট্রিক্টেড একটা আইটেম।
এটা আমাদের যারা ট্রেনি, আমাদের যারা প্রশিক্ষণার্থী তাদের জন্য এটা ওপেন করা যাবে, অন্য সবার জন্য আমরা ওপেন করি নাই এটা। তো এটা আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত। সেক্ষেত্রে আপনাদের জন্য এটা ওপেন করা যাবে, বাট এখনই আপনি অ্যাক্সেস পাবেন না। ক্লাস শেষ হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটররা সেই অ্যাক্সেসটা দিয়ে দিবে আর কি, আপনারা চাইলে। তো দ্যাট ইজ দি পুরো ক্লাসগুলো আপনারা সেখানে পাবেন। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট সম্পর্কিত ইনফরমেশন। আপনারা সংযুক্ত থাকেন। আমার এই হলো আমাদের ওয়েবসাইট সংক্রান্ত আমার আজকের সেশনের আপনাদের সাথে স্টার্টিং। এ পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, 1 মিনিটের মধ্যে একজন বলবেন। এ পর্যন্ত তো এই রিলেটেড কোনো প্রশ্ন তো নাই? আচ্ছা, একটা আমি আপনার টেক্সট করেন, খুব ভালো হয়, আমি টেক্সট থেকে অ্যান্সার করি। ট্রেনিং নিয়েছেন এমন সকল উদ্যোক্তাদের পরিচিতি মোবাইল নাম্বার কি ওয়েবে পাওয়া যাবে? ভেরি গুড। এখানে না, সবার পাওয়া যাবে, সবার আছে আর কি। কারণ আমি বলছি না, আমি তো আপনাদেরকে ছেড়ে দিব না, আপনাদেরকে ধরে রাখতে চাই। সেক্ষেত্রে যেমন ধরেন আজকে এখানে আমার এখানে 13টা স্লাইডে আজকে আপনারা সংযুক্ত হয়েছেন। আমি 13 স্লাইডের সবার নাম বলতে পারছি না, আপনারা কেউ কিন্তু মন খারাপ করেন না, তাহলে কিন্তু আমি মন খারাপ করবো, আমি কষ্ট পাবো। আমি সবার নাম তো বলতে পারবো না, 316 জনের নাম আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমি হয়তো আমি এখানে সবাইকে বলতে পারবো, কিন্তু সময় লাগবে না, খামাখা সময় নষ্ট করার দরকার আছে? কিন্তু আপনাদের সবার ডেটাবেজ আমার কাছে আছে। আমি একটা একটু দেখিয়ে দিই, যে কোনো এক জেলা দেখিয়ে দিই। তো আমরা ঢাকা রাজধানীটা দেখিয়ে দিই, আপনারা সবাই আমাদের সাথে আছেন, সবার তথ্য যে আমার কাছে আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে যেতে, ঢাকা জেলা আর কি। তো ইটস এ প্রিভিলেজ অফ দ্য পার্টিসিপেন্টস অফ ঢাকা জেলা। নাও উই আর গোয়িং টু ওপেন দ্য ব্যাচ অফ ঢাকা জেলা। ঠিক আছে, পার্টিসিপেন্টস অফ ঢাকা জেলা। তো ঢাকা জেলায় চলে যাই। কিন্তু তাই বলে যে অন্য জেলার জন্য মন খারাপ করলে কিন্তু তাহলে আর ঢাকা জেলা ওপেন করবো না। মানে আমি শুধু এক্সাম্পল দেখে দিতে চাচ্ছি যে আপনাদের সব তথ্য আমার কাছে আছে। আপনারা মনে করেন না যে এরা ফাও ফাও বলে চলে গেছে। এই দেখেন, আছে যে, দেখেন আপনারা যে আমার সাথে আছেন সেটা দেখেন। তো এইখানে দেখেন, এটা হচ্ছে আমাদের একদম খুব সিক্রেট একটা ডেটাবেজ। এখানে 24,900 জনের, 24,900 জন না, 57,539 জনের তথ্য আমাদের এখানে আছে আর কি। এটা বাংলাদেশের কোনো ওয়েবসাইটে ইনফরমেশন নাই। তো ইএসডিপি তে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করছেন, মানে আমি বলবো আপনারা সকলে লাকি। এই কারণে লাকি যে এটি একমাত্র প্রশিক্ষণ যেখানে আপনাদের সকল কিছু আমরা সংরক্ষণ করছি এবং আপনাদেরকে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে ভাবছে এবং খুব ভালোভাবে ভাবছে। আপনাদেরকে কোনোভাবেই আমরা, আপনাদের কারো যদি ব্যবসা করার আগ্রহ থেকে থাকে, শুধু এইটুকু যদি থাকে আপনার, আমরা আপনাকে টেনে বের করে নিয়ে আসবো। ঠিক আছে? তো দেখেন এই ডেটাবেসটা কেমন। আমি যদি ঢাকা জেলায় ঢুকে যাই, ঢাকা জেলার ব্যাচটাতে আজকে আমরা দেখি। ব্যাচে চলে গেলাম, ব্যাচে গিয়ে আমি দেখি এখানে চুজ ডিস্ট্রিক্ট, আমি ঢাকা ডিস্ট্রিক্টটা চুজ করলাম। এখানে আমি দেখলাম আমার এখানে ব্যাচ গুলো আছে, রানিং ব্যাচে চলে গেলাম, সার্চ দিলাম, সার্চ দিয়ে সব ঢাকা জেলা, এটা 14তম ব্যাচ, আমি 14তম ব্যাচে চলে যাচ্ছি আর কি। ঠিক আছে, 14 ব্যাচে আমি শুধু ঢাকা জেলার পার্টিসিপেন্টদের নাম বলবো, কারা কারা এখানে আজকে আছেন, তাতে বুঝে নেবেন যে সবাই আছেন আর কি। ঢাকা জেলা থেকে এই ব্যাচের পার্টিসিপেন্ট হচ্ছে তাবাসসুম মোতাহার, আব্দুল মান্নান, তারপরে নুসরাত জাহান নুসরাত, শাহরিয়া আক্তার, আহসানুদ্দিন ভুইয়া, মিজানুর রহমান বক্সি, আনোয়ার হোসেন, বজলুর রহমান, আলভি আকন সৌরভ, দিলশাদ শারমিন, শরীফুল ইসলাম, ইউসুফ আলী, অনির্বাণ পল চৌধুরী, মাহসিন সবুজ, আব্দুল আল মামুন, সাইফুল্লাহ, আবু নাসির, মোহাম্মদ শফিউল আলম, আইরিন আক্তার আরিফা, কে এম সবুজ, তুষার কান্তি মন্ডল, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী আকবর, ফেরদাউস হাসান, ইভা হাসান, মুজাহিদুল হক, আয়াতুল্লাহ সরকার, আবিদা খাতুন, কুমকুম, দেওয়ান ফজলে এলাহি, নিগার সুলতানা, নাইমুর রহমান, দেওয়ান আব্দুল খালেক, সলিমুল্লাহ, শাহ আলম এবং খালেদ সাইফুল্লাহ। এই হচ্ছেন আমাদের আজকে ঢাকা জেলার, এবং তাদের শুধু নাম নাই, তাদের গার্জিয়ানের নেম, তার কন্ট্যাক্ট নাম্বার, তার ইমেইল নাম্বার সব উই হ্যাভ। আচ্ছা, এখান থেকে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, স্ক্রিনটা স্টপ করে। সেম আমাদের সব জেলায় আছে। তো যে উদ্যোক্তা এই চ্যাট বক্সে লিখেছিলেন যে সবার তথ্য কি আপনারা পাবেন কিনা, আপনারা শুধু সবার তথ্যই পাবেন না, আমরা সকলের সাথে আপনাদের একটা লিঙ্কেজ ডেভেলপ করব। উই আর ক্রিয়েটিং এ প্ল্যাটফর্ম ফর আওয়ার ইএসডিপি, নট অনলি এন্টারপ্রেনার্স, অল ট্রেনি। এই 24,900 যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন ইএসডিপি থেকে, তাদের সকলের একটি প্ল্যাটফর্ম থাকছে,
সেই প্ল্যাটফর্মে আপনারা সকল ইনফরমেশন পাবেন। বুঝতে পেরেছেন? এই প্ল্যাটফর্মটা প্রিপেয়ার হচ্ছে, এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ বাংলাদেশ। এন্টারপ্রেনিউরশিপ বাংলাদেশে আপনারা সকলে এই প্ল্যাটফর্মে সংযুক্ত হবেন। ঠিক আছে? আমরা আপনাদেরকে সময় মতো আপনাদের সকল ফোন নাম্বারে এবং ইমেইল নাম্বারে আপনাদের কাছে টেক্সট চলে যাবে আপনাদেরকে সংযুক্ত হওয়ার জন্য। এখানে সংযুক্ত হয়ে যাবেন। এটা হবে সবচাইতে বড় ই-কমার্স প্ল্যাটফর্মটা আমরা তৈরি করছি আপনাদের নিয়ে, শুধু আপনাদেরকে নিয়ে। আরো উদ্যোক্তাও আসবে, বাট ইএসডিপি উদ্যোক্তা উইল গেট দ্য প্রায়োরিটি। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। আমরা দেখতে পাচ্ছি আমাদের আলপনা ফেরদৌসি বিথির ট্রেনিং কোঅর্ডিনেটর ঢাকা জেলার, তার মেয়ে চলে আসছে ট্রেনিং করার জন্য। ঠিক আছে, তোমার মেয়েকেও ট্রেনিং শেখাও, এখন থেকে উদ্যোক্তা বানিয়ে ফেলো। তো ভালো আছো মামনি? তুমি আছো? ওয়ালাইকুম সালাম। ভালো আছো? থ্যাংক ইউ। ওকে, আমরা আবার ক্লাসে চলে আসি। তাহলে আমরা এটা এই পর্যন্ত আমরা দেখলাম। হ্যাঁ, এরপর আমরা এর পরের স্টেজে আসি আর কি। পরের স্টেজটা এরকম, ওই যে বলছিলাম না যে আপনাদের সকলকে আমি চিনি। কিভাবে চিনি জানেন? এখানে কিন্তু আমার কাছে তথ্য আছে, তথ্য ছাড়াও চিনি। যেমন আজকে আপনারা কারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে আসছেন দেখেন তো আমার সাথে মিলে কিনা। কারা কারা কোন স্টেজের লোকজন এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে আসছেন দেখেন। এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে আসছেন, আমরা কিন্তু একটা প্রশিক্ষণ ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিয়েছি, তাই না? সেটি হচ্ছে 18 থেকে 45 বছরের মধ্যে, যার জন্য আমাদের সুশীল বাবু চান্স পায় নাই। কিন্তু সুশীল বাবু কিন্তু আজকে ট্রেনিং এ ঠিকই ঢুকে গেছে। দেখেন, চান্স না দিলে উনি ঢুকে গেছে। কেমন একটা অবস্থা, জোর করেই ঢুকে গেল মনে হয়। না, উনি জোর করে ঢুকেন না, আমরা তাকে ওয়েলকাম করছি। উনি ট্রেনিং করবেন এবং আমাদেরকে ট্রেনিং করাবেন প্রয়োজনে আর কি, অসুবিধা নাই। কারণ এখানে আজকে আপনারা যারা আসছেন তারা কিন্তু অনেকে আমার চেয়েও বেশি জানেন। তো এই ট্রেনিং সেশন, এটা আমরা ফর্মালি ট্রেনিং এ আসছি, বাট এটি হচ্ছে ইটস এ লার্নিং সেশন। আমি আপনাদের কাছ থেকে শিখবো, আপনারাও আমার কাছ থেকে কিছু জানবেন। ঠিক আছে, না শিখলেও জানবেন আর কি, এই হচ্ছে বিষয়। তো সেই জায়গা থেকে দেখেন কারা কারা আপনারা আসছেন। আপনারা এখানে আসছেন সবাই উদ্যোক্তা হওয়ার জন্য আসছেন। কেউ আসছেন একটা ফাও ট্রেনিং করাচ্ছে, ট্রেনিংটা করে যাই। কেউ একজন বা দুজন হতে পারে এরকম। দেখেন, কেউ আসছেন শুনেছি সরকার একটি ট্রেনিং দিচ্ছে, বিনামূল্যে ট্রেনিং। এটি আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিডা থেকে দেওয়া হচ্ছে। এই ট্রেনিংটা নিয়ে কিন্তু বেশ ভালো হয় আর কি। আরে কি হোক বা না হোক কে জানে, ট্রেনিংটা তো নিয়ে রাখি আর কি। আচ্ছা, কেউ আসছেন না আমি উদ্যোক্তা হবই হব, উদ্যোক্তা হওয়ার জন্য এই ট্রেনিংটা করতে আসছেন। কেউ আসছেন চাকরি করছেন, চাকরি আর করতে ভাল লাগে না, দেখি উদ্যোক্তা হওয়া যায় কিনা, তারাও ট্রেনিং করতে আসছেন। কেউ আসছেন কিছুই এখনো করেন না, চাকরিও করেন না, উদ্যোক্তাও হন নাই, ফ্রেশার একদম, তারাও আসছেন ট্রেনিং করতে। কেউ আসছেন ব্যবসা করেন, ট্রেড লাইসেন্স নাই, কিচ্ছু নাই, তিনি চাচ্ছেন তার ব্যবসাটাকে একটু স্ট্রাকচার করবেন, আর একটু ফর্মালাইজড করবেন, আর একটু সুন্দরভাবে ব্যবসাটা স্টার্ট করতে চান, নিয়ম কানুন নিয়ম নীতির মধ্য থেকে করতে চান। কেউ আসছেন ব্যবসাও করছেন, ট্রেড লাইসেন্সও আছে, সবই আছে, বাট এখান থেকে শিখে নতুন করে ব্যবসা শুরু করা যায় কিনা, বা কোনো ভালো কোনো সম্ভাবনাময় খাত খুঁজে পাওয়া যায় কিনা। কেউ আসছেন আসলে চাকরি করা ভালো লাগে না, তার আসলেই ভালো লাগে না তার চাকরি, তিনি অন্যের অধীনে কাজ করতে চান না, তিনি চান একটু স্বাধীনভাবে কাজ করতে, স্বাধীনভাবে বাঁচতে, তিনিও আসছেন ট্রেনিং করতে। কেউ আসছেন চাকরি করে যে টাকা ইনকাম করি মাসে 15,000 20,000, ঘর সংসার চলে না, যদি ঘরে মা থাকে, বাবা থাকে, ছেলে মেয়ে থাকে, স্ত্রী থাকে, তাদের অনেক সময় অনেক স্ত্রীদের অনেক বেশি ডিমান্ড থাকে, বা অনেক মেয়ের অনেক হাজবেন্ডের অনেক বেশি ডিমান্ড থাকে, এরকম থাকতে পারে আর কি। তো যাই হোক, আমাকে এইভাবে আসলে ভাবলে হবে না, এই 15,000 টাকা বেতনে চাকরি করব, পোষায় না আর কি। ঘরে গেলে স্ত্রী ভালোভাবে কথা বলতে চায় না, বান্ধবীর সাথে ঘুরতে গেলেও মাঝে মাঝে টাকায় কুলায় না আর কি, অন্য কিছু করা দরকার আর কি। ঠিক আছে, তাহলে ব্যবসা করলে তো আনলিমিটেড ইনকাম হতে পারে, শুরু করে দেখি না ব্যবসাটা আর কি। কেউ এই জায়গা থেকেও চিন্তা করে এই ট্রেনিং করতে আসছেন আর কি। এই কথাগুলো কি মেলে? এরপরে অনেকে আসছেন
যে পড়াশোনা শেষ করেছেন, ট্রেনিং করতে আসছেন, চাকরিও করতে চান অথবা উদ্যোক্তা হতে চান, ট্রেনিংটা করে দেখি। কেউ পড়াশোনা শেষ করতে পারেন নাই, অনার্স পড়ছেন অথবা মাস্টার্স পড়ছেন, এখনো স্টিল পড়ছেন, শেষ করেন নাই। কেউ অনার্স পড়ে শেষ করেছেন, কেউ ডিগ্রি পড়ে শেষ করেছেন, কেউ ইন্টারমিডিয়েট পড়েই শেষ করেছেন, আর হয়নি পড়া, হয়তো বা সাংসারিক টানাপোড়েন ছিল বা পড়াশোনা করার সুযোগ হয়নি। এই ক্যাটাগরির, এই সেভারেল ক্যাটাগরির পিপল উই আর হিয়ার। আমরা সবাই একসাথে এখানে একটা প্ল্যাটফর্মে, এই বিভিন্ন রকমের মানুষ কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আসছি, বুঝতে পারছেন? এখন সবারই কিন্তু চিন্তা আমরা কিছু একটা করতে চাই। তাহলে বললাম না যে আপনাদের, আমি আপনাদেরকে চিনি, এভাবে কিন্তু চিনি আপনাদেরকে। এখন আপনাদের সকলের কথা বলে দিলাম, কিন্তু এরপরে কি আর কেউ বাকি আছেন এর বাইরে? মনে হয় তেমন নাই আর কি। থাকলে পরের সেশনে আবার তার কথা বলবো আর কি। ও, এটা গেল আর কি। এরপরে কথা আসি। এখন কথা হচ্ছে আপনারা সবাই উদ্যোক্তা হতে আসছেন। ওই যে কেউ কলা গাছের নিচে দাঁড়িয়ে ট্রেনিং করছেন, কেউ শুয়ে করছেন, কেউ বসে করছেন, কেউ খালি গায়ে করছেন, কত ভঙ্গিতে। আমি আর কত দেখবো বলেন? দেখতে দেখতে আমি নিজেই বুড়ো হয়ে যাচ্ছি আর কি, দেখতে দেখতে। ঠিক আছে, তো এই জায়গাটা থেকে একটু বলি আর কি কথা। সেটা হচ্ছে যারা আবার মনে করেন যে একটু ভালোভাবে সেজে গুজে আসছেন, একদম ফর্মাল ওয়েতে আসছেন, তারা এখন ভিডিওটি অন করে দিচ্ছেন যে আমি স্যারকে দেখাই আমি খুব ভালোভাবে আসছি, দেখেন আমি একদম ট্রেনিং এর মোডে আছি, আমি একদম প্যান্ট শার্ট পরে স্যুট কোট পরে আসছি, আমি খুব মনোযোগ দিয়ে ট্রেনিং করছি। এখন এতক্ষণ ভিডিওটা অফ ছিল, এখন অন করে দেখাচ্ছেন। এই যে অন করে দেখাচ্ছেন, আমি যদি না দেখি তাহলে কিন্তু আপনার আবার মন খারাপ করেন আর কি। এই জন্য এটাও আমি দেখি আর কি, দেখে আবার বলি আর কি আপনাদেরকে, বুঝছেন? দেখলাম কিন্তু বললাম না, তাতে আবার আপনাদের মন খারাপ হয়। আমাদেরকে বললো না, আমি এত সুন্দর করে ভিডিওটা অন করলাম, এত সুন্দর করে সেজে গুজে এসে বসলাম, স্যার আমার কথা বললোই না আর কি। ঠিক আছে, তাতেও মন খারাপ করেন, সেজন্য সেটাও বলি আর কি। সব বুঝি আপনাদের আমি, বুঝতে পারছেন? তারপরে দেখেন এখানে দেখেন, এই যে এখন সবাইকে আমি দেখতে, সবার অলমোস্ট ভিডিও অন করে ফেলছে আর কি, সবাই দেখছেন, সব ভিডিও অন আর কি। পৃথিবী বিশ্বাস রাজবাড়ি থেকে, অনেক চমৎকার নাম, পৃথিবী বিশ্বাস, দারুণ নাম। কি সাহিত্যিক নেই, কবি সাহিত্যিক আপনি মনে হচ্ছে নাকি? যাই হোক, পরে শুনবো আপনার কথা, এখন শোনা যাবে না। তারপরে ধরেন মানে নামগুলো দু একটা দেখছি আর কি, অনেক চমৎকার নাম। কেউ যদি অনেক সুন্দর সুন্দর নাম খোঁজার অন্বেষণে থাকেন আর কি, নাম খুঁজতে চান, এখান থেকে এরকম একটা ট্রেনিং সেশন থেকে দেখে নেবেন। আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটররা, তোমরা তাদেরকে নাম প্রোভাইড করো, আমাদের অনেক নাম আছে, 56,000 57,000 নাম এখানে আছে আর কি। ঠিক আছে, তবে সবগুলাকে একবার দেখে নিলাম আর কি, 13টা স্লাইডই দেখে নিলাম। ভালো, ফাইন। শেষের স্লাইড গুলোতে এখনো ভিডিও অফ, এনিওয়ে অসুবিধা নেই। ওকে, ফাইন। তো এই যে ধরেন এখন আমরা আসছি এখানে সব উদ্যোক্তা হওয়ার জন্য। আমি এখন আপনাদেরকে দুইটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে, আমার কিন্তু উদ্যোক্তা হওয়ার দরকার নেই ভাই। আমার ফার্স্ট টার্গেট কি জানেন? সেটা আমাদেরকে বুঝতে হবে। আসলে সব জিনিসই মুখস্থ করে চললে হবে না আর কি, আপনাকে বাই হার্ট, হৃদয় দিয়ে বুঝতে হবে আর কি। আপনাকে, আপনি যে কাজটি করছেন এই কাজটি করা সঠিক কিনা, সেটি যদি আপনি যে পর্যন্ত বাই হার্ট বুঝতে না পারবেন, সে পর্যন্ত এটার প্রতি আপনার দরদ আসবে না। মায়ের সন্তানের প্রতি দরদ থাকে না, বাবার সন্তানের প্রতি দরদ থাকে না, এটা যেমন দরদ, নিখাত দরদ, সেরকম দরদ থাকতে হবে আপনার প্রত্যেকটা কাজের প্রতি। এই দরদে কিন্তু কোনো ফাঁক নাই, জানেন? মায়ের প্রতি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, এখানে কিন্তু কোনো খাদ নাই এটার মধ্যে, তাই না? একদম নিরেট না পৃথিবীতে, একদম নিরেট জায়গাটা কিন্তু। এইখানে যেমন দরদ, আপনার উদ্যোগকেও না ওইরকম একটা সন্তান মনে করতে হবে আর কি, করে আপনাকে ওটার প্রতি ওইরকম ভালোবাসা প্রদর্শন করতে হবে, তবেই আপনার উদ্যোগটা সফল হবে। একটা কথা গেল। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা এখানে আসছেন সবাই আসলে মানে আমি তো বললাম যে চাকরি করতে হবে বা উদ্যোক্তা হতে হবে, নট দ্যাট। আপনাকে কি করতে হবে জানেন? একটা কাজ করতে হবে শুধু, সেটা হচ্ছে আমাকে যে কোনো কাজের সাথে সম্পৃক্ত হতে হবে। এটি হচ্ছে ফার্স্ট টার্গেট। আমি এই দেশের তরুণ যুব সমাজের একজন, আমাকে বসে থাকলে চলবে না। আমি আসলে বসে বসে খেতে পারি না। আমাকে হতে হবে কি, যে কোনো ভাবে কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। সেই কাজের সাথে সম্পৃক্ত, আমি বেকার থাকবো না, মোট কথা আর কি। কাজের সাথে সম্পৃক্ত দুই ভাবে হওয়া যায়।
একটা হচ্ছে চাকরি করে, আর একটা হচ্ছে চাকরি না করে। ঠিক আছে, একটা হচ্ছে চাকরি করে, আর একটা হচ্ছে চাকরি না করে। চাকরি করলে কিন্তু আপনি সরাসরি কাজের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন, তাহলে চাকরি না করলে কিভাবে সম্পৃক্ত হবেন? চাকরির বাইরে এমন কিছু করতে হবে যেটি এমন একটি কাজ যার মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন, যার মাধ্যমে আপনি বেকারত্ব ঘোচাতে পারবেন। এই কাজটি অনেক বড় কাজ। চাকরি করে আপনি আপনার নিজের ব্যবস্থা করলেন, কিন্তু চাকরির বাইরে অন্য কিছু করে যখন আপনি বেকারত্ব ঘোচাতে যাবেন, তখন আপনি দুটো কাজ করছেন। পাশাপাশি হচ্ছে আপনি নিজের জন্য করছেন এবং আরো হয়তো বা 10 জনের জন্য করছেন আর কি। খেয়াল করে দেখেন। এই জন্য যারা উদ্যোক্তা, যারা ব্যবসায়ী, যারা বিনিয়োগকারী, তাদের উচিত, আমাদের সকলের উচিত তাদেরকে স্যালুট দেওয়া আর কি। কারণ তারা শুধু নিজের জন্যই করেন না, তারা আরো 10 জনের জন্য করেন। বুঝতে পেরেছেন? তারা শুধু নিজের কর্মসংস্থানের ব্যবস্থাই করলেন না, আরো 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। আপনারা যদি মনে করেন প্রকল্প পরিচালক মিথ্যা কথা বলছে, আমাকে একটু জানাবেন প্লিজ চ্যাট বক্সে। ঠিক আছে, আমি নিজেও একটু ক্লিয়ার হয়ে যেতে চাই আপনাদের কাছ থেকে। তো এই হচ্ছে বিষয় আর কি। তাহলে মোদ্দা কথা হচ্ছে আমাদেরকে বেকার থাকা যাবে না, আমাদেরকে কাজের সাথে সম্পৃক্ত হতে হবে। ক্লিয়ার? কাজের সাথে সম্পৃক্ত, সেই কাজের সাথে সম্পৃক্তটা আমি দুই ভাবে হতে পারি, চাকরি করে অথবা চাকরি না করে। চাকরি না করে যদি কাজের সাথে সম্পৃক্ত হতে যাই, বেকারত্ব ঘুচাতে যাই, তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেটির মাধ্যমে আমি আমার রুটি রুজির ব্যবস্থা করতে পারি, আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি। বোঝা গেছে ভাই? এখন যদি এই কাজটা করি, এই কাজটা কিভাবে করব? ওই যে বললাম, দরদটা হতে হবে ওই রকম, দরদের জায়গাটা ওই রকম, একদম কিরকম বুঝতে পেরেছেন তো? মানে সন্তানের সাথে পিতামাতার যে দরদ, পিতামাতার সাথে সন্তানের যে দরদ, সেই দরদটা দিয়ে আপনাকে শুরু করতে হবে আর কি। ক্লিয়ার? আর আপনার মনোভাব হতে হবে একদম কি দৃঢ় মনোভাব থাকতে হবে। নুরুন নবী মানিকগঞ্জ, আপনাকে অনেক বিজ্ঞ মনে হচ্ছে, আপনি ওই দিকে তাকিয়ে কি করেন? আমার দিকে তাকান, আপনি দেখতে অনেক সুন্দর, আমি আপনাকে যদি 10 মিনিট দেখতে পাই তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে নুরুন নবী, হ্যান্ডসাম, ইয়াং, স্মার্ট গাই, অন্যদিকে তাকিয়ে থাকতে তো আমি আপনাকে দেখতে পাই না আর কি, আমার দিকে তাকিয়ে থাকেন। ঠিক আছে, তো এটা হচ্ছে, তাহলে এই কাজটা যে আমি বললাম দরদটা থাকতে হবে ওই রকম, আর আমার প্যাশনটা কেমন থাকবে, আমার ন্যাকটা কেমন হবে, আমার আগ্রহের জায়গাটা কেমন হবে, আমার উদ্যোগটা কেমন হবে, সেটি কেমন জানেন? এখানে আমি বলতে চাই এইভাবে, যে ধরেন আমি যদি ভুল বলি তখন আমাকে বলেন আর কি। ঠিক আছে, এগারে বলেন না, আমি মাঝে মাঝে বাংলার সাথে ইংরেজি বলবো, এবার ভুল হলে আমাকে আবার বলেন স্যার ভুল বলছেন। যেমন আমি যদি বললাম যে আমি এই কাজটি করব, তাহলে কি বললাম? আই শ্যাল ডু দিস ওয়ার্ক, তাই না? ঠিক আছে, ফাইজুর ইংরেজি আমার এটা। ফাইজুর তুমি তো অনেক পড়ালেখা করছো আর কি, টাঙ্গাইলে ট্রেনিং কোঅর্ডিনেটর, কি জানি ডিগ্রি টিগ্রি নিছো অনেক বড় বড় আমার এর মধ্যে। আচ্ছা, আমি যদি বলি যে না আমি এই কাজটি করবই, একটু জোর দিলাম না? এবার প্রথমে বললাম আমি কাজটি করব, আই শ্যাল ডু দিস ওয়ার্ক। আমি বললাম আমি কাজটি করবই, তাহলে বললাম আই উইল ডু দিস ওয়ার্ক। আমরা ওই ছোটবেলায় গ্রামার পড়েছি না, হ্যাঁ, যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার, সেখানে যদি হয় আই বা উই, ফার্স্ট পারসন না আই, আর সিঙ্গুলার নাম্বার, তাই না? প্লুরাল নাম্বারে হচ্ছে উই, এটার সাথে শ্যাল ব্যবহার করতে হয়, তাই না? যদি আমরা ফিউচার টেন্সে ব্যবহার করি, টেন্সে কয় ধরনের? টেন্স 4 ধরনের, তাই না? 3 ধরনের না 4 ধরনের? কয় ধরনের সুলাইমান হোসেন? একজন লিখে দিন। 3 ধরনের স্যার, 3 ধরনের। ভেরি গুড, আমি মাঝে মাঝে ভুল করে ফেলি। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার স্যার। হ্যাঁ, ফার্স্ট কি পাস্ট প্রেজেন্ট ফিউচার না, আমি বলি প্রেজেন্ট পাস্ট আর ফিউচার, এইভাবে বলি আর কি। ঠিক আছে, তাহলে আমার কাছে একটু সহজ লাগে আর কি। প্রেজেন্টটা আগে ধরে নিই আর কি, পাস্টটারে পরেই রাখি আর কি। পাস্ট সে তো গেছেই চলে, ওটা নিয়ে আর ভাইবা লাভ আছে? যে গেছে সে তো গেছেই, প্রেজেন্ট নেই থাকা দরকার। তাহলে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, দেন ফিউচার, আমরা এভাবে বলি আর কি।
তাহলে 3 ধরনের টেন্স। তো আমরা পড়েছিলাম যে প্রেজেন্ট ফিউচার টেন্সে যদি আমরা কোনো কিছু যে হব, খাবো, যাব, করব, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফার্স্ট পার্সন যখন হয়, ফার্স্ট পার্সন কি আই উই, তাই না? একটা সিঙ্গুলার নাম্বার আর একটা প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করি আর কি। কিন্তু এখানে আমরা যদি বলি আমি কাজটি করবই, একটু জোর যদি দেই, তাহলে আমরা আই এর সাথে তখন উইল ব্যবহার করবো। তাহলে আই উইল ডু দিস ওয়ার্ক, তাহলে আই শ্যাল ডু দিস ওয়ার্ক, আমি কাজটি করব, আমি কাজটি করবই, আই উইল ডু দিস ওয়ার্ক। এখন যদি আমি বললাম নূপুর আপনি কি লেখেন মাদারীপুরে বসে বসে, এদিকে গল্প শোনেন, লেখালেখির কিছু নাই। এখন আমি বললাম যে আমি কাজটি অবশ্যই করব, তাহলে আই মাস্ট ডু দিস ওয়ার্ক। কিন্তু যিনি উদ্যোক্তা হবেন তিনি এই তিনটার একটাও করবেন না। এই তিনটার একটা করলে উদ্যোক্তা হতে পারবেন না। যদি বলেন আমি উদ্যোক্তা হব, আই শ্যাল বি অ্যান এন্টারপ্রেনার, আমি উদ্যোক্তা হবই, আই উইল বি অ্যান এন্টারপ্রেনার, আমি উদ্যোক্তা কি বললাম, হবই, তাই না? আমি উদ্যোক্তা জোর দিয়ে বললাম হবই হব, তাই না? আমি অবশ্যই উদ্যোক্তা হব, এটা যদি আমি বলি তাহলে আই মাস্ট বি অ্যান এন্টারপ্রেনার। ঠিক আছে, আমি এরকম বললাম আমি কাজটি অবশ্যই করব, আই মাস্ট ডু দিস ওয়ার্ক। কিন্তু যিনি উদ্যোক্তা হবেন তিনি এভাবে বললে হবে না আর কি। তাকে বলতে হবে কি জানেন, আমি কাজটি করবই করব। ঠিক আছে, দ্যাট ইজ মাস্ট আই ডু দিস ওয়ার্ক। মাস্টার আগে নিয়ে আসলাম, জোরটাকে আগে দিয়ে দিলাম। দ্যাট ইজ যিনি উদ্যোক্তা হবেন, আমি কাজটি করব হবে না, আমি কাজটি করবই হব না, আমি কাজটি অবশ্যই করব তাতেও হবে না, আমি কাজটি করবই করব, এখানে গিয়ে আমাকে ঠেকতে হবে। এটুক পর্যন্ত শেষ। তাহলে উদ্যোক্তা কিভাবে হতে হবে, এই জায়গাটা ঠিক করলাম। ঠিক আছে, আচ্ছা, একজন লিখেছেন কাজ করছি, কাজ আরো করতে চাই, কিন্তু কোনো ইজ্জত পাই না স্যার। দেখি কে লিখলেন, কত কষ্টের কথা লিখেছেন। বাংলাদেশে আমাদের উদ্যোক্তাদের সম্মান চাই, কাগজে কলমে প্রশাসনিকভাবে আমরা শক্তির সাথে এগিয়ে যেতে চাই। ভেরি গুড, আমি আছি আপনাদের সাথে, অসুবিধা নেই, যে কয়দিন আল্লাহ রাখে আর কি। তাহলে এই জায়গাটায় গেল। আচ্ছা, এখন আমরা কিন্তু শিখছি যে আসলে আমরা উদ্যোক্তা হব কি হব না। ওই যে বললাম যে বিভিন্ন ক্যাটাগরির লোক আসছে এখানে, এখন আমরা একটু বের করি আমরা কি তাহলে চাকরি করব নাকি উদ্যোক্তা হব। কেউ বলছে চাকরি করব, কেউ বলছে উদ্যোক্তা হব। ঠিক আছে, কিন্তু বেসিক জায়গাটা কোনটা? এই উম্মে হাবিবা গল্প করেন না আপনি, উম্মে হাবিবা, আপনাদের তো কপাল খারাপ, আপনারা আমার স্লাইডে পড়ে গেছেন আর কি। পরের স্লাইডে যাই তাহলে, তাহলে এগুলো দেখতে হবে না। যাক, সুশীল বাবুকে পাওয়া গেছে পরের স্লাইডে। সুশীল বাবু আছে পরের স্লাইডে, আবু বকর সিদ্দিক, খালিদ সাইফুল্লাহ, মাবিয়া গোপালগঞ্জ, সুমনা ইসলাম, সুমা নরসিংদী। আমাদের এই স্লাইডে সবাই নারী উদ্যোক্তা। সুমাইয়া মাদারীপুর, আবার এই পৃথিবীকে আবার পাওয়া গেছে। আব্দুল মান্নান ঢাকা, ইমরান খান, রবিউল হাসান, ফারজানা, অনেকে আছে। গুড। এখন এই স্লাইডে আরো অনেকে চিন্তা করছে যে এখানে তো আমার নামটাও ছিল, স্যার দেখেন আমার নামটা বললো না। আসলে আপনাদের নামগুলো সব মনে মনে পড়ে নিয়েছে আর কি, বুঝছেন? মুখে যেটা বলছি, যেটা বলছি সেটা তো বলা হয়ে গেল আর কি, আর যেটা বলি নাই সেটা অনেকদিন যাবত বলবো আর কি। ঠিক আছে, সেই জায়গা থেকে আপনারা সান্ত্বনার বিষয়টি খুঁজে নেবেন। যাদের নাম উচ্চারণ করতে পারছি না তাদের নাম সারা জীবনই বলবো আর কি। এখনো বলা হয় নাই, সারা জীবন। যারটা বলে ফেলছে তো বলেই ফেলেছি, চলেই গেছে সে। আর যারটা বলি নাই তারা কেউ মন খারাপ করবেন না। যেমন আসাদুজ্জামান মন টন খারাপ করেছিল, এখন এই কথা বলাতে একটু নেড়ে চেড়ে উঠে বসছে আর কি। তো ঠিক আছে, আমরা এখন বলতে চাচ্ছি কি, খেয়াল করে দেখেন যে আসলে আমি কি উদ্যোক্তা হব না চাকরি করব, আমার কি করা দরকার। ঘুরে আসি চাকরির বাজার, কেমন দেখা যায় একটু চাকরির বাজারটা একটু ঘুরে আসি। তো চাকরির বাজার আমরা ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে দেখলাম যে এই তাহমিনা কথা বলেন না কিন্তু, তাহমিনা
আপনি কিশোরগঞ্জে বাড়ি, আমি তো কিশোরগঞ্জে চাকরি করেছি ভাই। তো তখন তো আপনার সাথে দেখা হয়নি, বা যখন দেখা হলে তো আপনাকে এত কথা বলতে দেখিনি। কথা বলতে দেখলে তখন আমি আপনাকে ধমক টমক দিতাম আর কি। আমি কিশোরগঞ্জে ম্যাজিস্ট্রেসি করেছি দীর্ঘদিন, তারাইল ঘুরেছি, ইটনা ঘুরেছি, মিঠামইন ঘুরেছি, অষ্টগ্রাম ঘুরেছি, নিকলি ঘুরেছি, হোসেনপুর ঘুরেছি, বাজিতপুর ঘুরেছি, ঘুরি নাই কোন জায়গায়, কিন্তু কোথাও আপনাকে দেখি নাই। দেখি নাই এই কারণে বলছি, কারণ আপনি তো এখন যেভাবে নড়াচড়া করছেন, তখন এরকম নড়াচড়া করলে আপনাকে একটু ধমক টমক দিতাম, মনে থাকতো আর কি। যেহেতু মনে নাই, তার মানে দেখি নাই আর কি, বা আপনি তখন ভালো ছিলেন। এখন ওইভাবেই ভালোই থাকেন, ঠিক আছে, নাড়াচাড়া করেন না বেশি। তা আমরা গেলাম চাকরির বাজার ঘুরতে। তো চাকরির বাজার ঘুরতে গিয়ে দেখলাম, দেখেন এখানে আপনারা সবাই যারা আজকে আসছেন, সবাই কিন্তু একটা কোয়ালিটি নিয়ে এখানে এসছেন, একটা যোগ্যতা অর্জন করে এখানে আসছেন। কালকে আমি বিসিএস পরীক্ষার সার্কুলার দেয়া হলো, বাংলাদেশ সিভিল সার্ভিস, পদের সংখ্যা 1700টি, আমরা আবেদন করলাম 1.5 লক্ষ। যারা আবেদন করলাম তারা সবাই কিন্তু ওই বিসিএস পরীক্ষার জন্য যোগ্য। তার মানে কি 1700টি পদের জন্য যোগ্য প্রার্থীর সংখ্যা 1.5 লাখ। আবেদন করার যোগ্যতা আছে, 1.5 লাখ আবেদন করেছে, তার মানে তো আবেদন করার যোগ্যতা তোমার আছে। ওরা যা ক্রাইটেরিয়া দিয়েছে আমি আবেদন করতেই পারছি। at the end of the day, at the end of the exam, চাকরি পাবে কয়জন? 1.5 লাখ। কি পৃথিবী কয়জন চাকরি পাবে বলেন তো? আরে মাইকটা অন করে বলেন, এটুকু জানতে হবে, বারবার এক কথা বলতে ভালো লাগে না। 1700। ভেরি গুড। তাহলে বাকি 70 লোক চাকরি পাবে না, এটি একটা পরিসংখ্যান গেল। এই পরিসংখ্যানকে মাথায় রেখে আমি আলোচনা করছি, আমার দেশে প্রতি বছর বিভিন্ন পদে ছোট বড় সব মিলিয়ে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, আধা স্বায়ত্তশাসিত সংস্থা সব মিলে পদের সংখ্যা, চাকরির পদের জন্য পদের সংখ্যা প্রতি বছরে আছে 5 লাখ থেকে 7 লাখের মতো। আর এই পদের বিপরীতে এই চাকরিগুলোর জন্য আমরা ফাইট করি কয় লাখ জানেন? যারা ফাইট করি তারা সবাই কিন্তু ওই পদের জন্য যোগ্যই, যোগ্য না হলে ফাইট করতে যেতাম না। তাদের সংখ্যা হচ্ছে 22 থেকে 25 লাখ। 5 থেকে 7 লাখ পদ আছে, এটাতে আমরা ফাইট করছি 22 থেকে 25 লাখ। চাকরি পাবো ওই 1700-র মতোই, কিন্তু 5 থেকে 7 লাখই পাবে, বাকি লোকদের গুলা কিন্তু পাবে না। এই যে 15 থেকে 17 লাখ যারা চাকরি পেল না, তারা কি এখন বসে বসে খাবে? বসে বসে খাওয়ার তো সুযোগ নেই, কে আপনাকে খাবার দিবে বলেন? এমন কেউ তো নাই আমাকে খাবার দিবে, কয়দিন দিবে খাবার? ধরেন কেউ দিলই, কিন্তু আমার কি দায়িত্ব নাই? আমি তো এই দেশের একজন তরুণ সমাজ গোষ্ঠীর একজন, তরুণ বয়স আমার, যে বয়সটাতে আমি দেশটাকে সবচেয়ে বেশি দিতে পারি। কালকে একজনের সাথে কথা বলছিলাম, খুব প্রথিতযশা একজন ব্যক্তি, বাংলাদেশের একজন নামকরা ব্যক্তি, তার সাথে কথা বলছিলাম। তিনি যে কোনো কারণে এখন মানে কর্মহীন। তো তিনি বলছেন যে আমি আমার যৌবনের সুন্দর সময়গুলো পার করে দিলাম হাফিজ, মনে অনেক কষ্ট হয় যে জীবনের যে সময়টাতে মানুষকে দেবার ছিল সেই সময়টাতে কিছুই দিতে পারলাম না। এই যে তার ভিতরে একটা হাহাকার, তার মানে উনি বলছেন যে আমি এখন বয়স হয়ে যাচ্ছে আমার, শিল্পী। তো সেই লোকটি যখন এভাবে কথা বলছিলেন, তার মানে কি তিনি বলছিলেন, তিনি যে কথাটা আমার খুব কানে লাগলো, যে তিনি তার যৌবনের সুন্দর সময়গুলো নষ্ট করে দিলেন, তিনি কিছুই করতে পারলেন না। এই যে একটা হাহাকার তার ভিতরে, তার মানে উনি কিন্তু বুঝতে পারছেন যে যৌবনের যে সময়টা, তারুণ্যের যে সময়টা, এই সময়টাতে নিজেকে বেশি কন্ট্রিবিউট করা যায়। আমরা সবাই কিন্তু আসলে বুদ্ধিমান লোক, পড়াশোনা করা লোক, আমাদের সবার একটা দায়িত্ববোধ আছে। তো এই জায়গা থেকে 5 লাখ যদি চাকরি পায় আর বাকি 15-17 লাখ বাস্তব চিত্র কোনোভাবেই পাবে না চাকরি, এই 15-17 লাখ যদি বসে থাকে, বেকার থাকে, তাহলে তো আমি নিজে অসুস্থ হয়ে যাব। তাহলে আমি মানসিকভাবে অসুস্থ একজন মানুষ, তাই না? আমাকে এনিহাও কাজের সাথে সম্পৃক্ত হতে হবে। তো এই জায়গা থেকে আমাদের উদ্যোক্তা হওয়াটা খুবই প্রয়োজন। বুঝতে পেরেছেন? তাহলে উদ্যোক্তা হওয়ার নেসেসিটি কোন জায়গাটাতে? এই জায়গাটা থেকে। এই জায়গাটা আমি আপনাদেরকে বললাম এই কারণে, কারণ উদ্যোক্তা হওয়ার যে ফিলিংসটা, সেই ফিলিংসটা আপনাকে গ্রো করানোর জন্য। এটা একদম আমি বেসিক জায়গা বললাম। আর বেসিকের বাইরে কোন জায়গাগুলো আছে, যেমন ইমরান হয়তো ভাবতে পারে না সে আসলে চাকরি করবে না, সে চাকরি পাচ্ছে, বাট তার থিঙ্কিং যে আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, টু দ্য জব, আমি চাকরির বাইরে অন্য কিছু করতে চাই।
চাকরি করে প্রজেক্ট ডিরেক্টর সাহেব আছেন, উনি চাকরি করেন, উনি তো একটা লিমিটেড ইনকামের মধ্যে চলবে, উনি দেশের বাইরে যেতে পারবেন না, তার রেস্ট্রিকশন আছে, এখান থেকে এখানে ঘুরতে পারবেন না, সকালে 9টার সময় অফিসে যাইতে হবে। আমি এসব পারবো না ভাই, আমি আমার মতো করে স্বাধীনভাবে কাজ করতে চাই। ঠিক আছে, তো এইভাবে উনি হয়তো চিন্তা করবেন না, উনি চাকরি করবেনই না, ওনার ধারণা আগে থেকে চাকরি পেলেও উনি করবে না। অনেকে আছে আবার এরকম, আবার অনেকে আছে যে এরকম যে না, যে চাকরি করলে আমি আমার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে, আমার ভিতরে যে ইনোভেটিভ আইডিয়া গুলো আছে, এগুলো আমি ঠিক মতো বহিঃপ্রকাশ ঘটাতে পারবো না। তার মানে সেই জায়গা থেকে না তিনিও চাকরি করতে চাবেন না। তিনি চিন্তা করছেন আমি যে নিজে যদি কাজ করি, আমি অনেক বেশি কাজ করার সুযোগ পাবো এবং আমার আইডিয়া গুলোকে আমি জেনারেট করতে পারবো, আমার ভিতরে যে সৃজনশীলতা আছে সেটিকে আমি প্রকাশ করতে পারবো। সো আমি চাকরি করতে চাই না, আমি ব্যবসা করতে চাই। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়। তো এই জায়গাগুলো থেকে অনেকেও চাকরি করবেন না। আবার আবার অনেকে চিন্তা করবেন চাকরি করে, মানে যারা একটু বেশি বড় হার্টের মানুষ, তারা চিন্তা করবে চাকরি করলে শুধু আমার একজনের ব্যবস্থা হবে। ভাই, আমার দেশে প্রায় 15 লাখ লোক বেকার থেকে যাচ্ছে প্রতি বছর। আমি যদি কোনোভাবে একটা উদ্যোগ গ্রহণ করতে পারি, তাহলে এই উদ্যোগের মাধ্যমে আরো 10 জনের বেকারত্ব ঘুচে যাবে। একটু বড় আকারে উনি চিন্তা করলেন। উনি চিন্তা করলেন আরো 10 জনের যখন আয় রুজির ব্যবস্থা হবে, তাহলে 10 জনের যখন ইনকাম জেনারেট করার সুযোগ থাকবে, তখন হবে কি এটি আমার দেশের ইকোনমিতে একটা প্রভাব ফেলবে, দেশের অর্থনীতিতে। কারণ আজকে যদি এখান থেকে যদি খালেদ সাইফুল্লাহ সে যদি ভালো থাকে, আমিও ভালো থাকবো। খালেদ সাইফুল্লাহর অবস্থা যদি খারাপ হয়, ইমরানের অবস্থা যদি খারাপ হয়, তাহমিনার অবস্থা যদি খারাপ হয়, তাহলে কিন্তু আমিও খারাপ থাকবো। তারা যদি ভালো জামা কাপড় পরে, আমিও আমিও হয়তোবা, তার মানে কি তার ইনকাম আছে, ভালো পড়ছে, এই যে তার ইনকামের কারণে এটা দেশের ইকোনমিতে একটা ভালো প্রভাব পড়বে। এই একজন তুমি আমি সে সবাই মিলে আমরা আমরা সবাই মিলে যখন নিজেদেরকে কাজের সাথে সম্পৃক্ত করতে পারবো, সবার ছোট ছোট কন্ট্রিবিউশন দেশের ইকোনমিতে একটি বড় কন্ট্রিবিউশন নিয়ে আসবে। সেটির কারণে আমাদের সকলেরই জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে। এভাবে যারা ভাবে, তাদেরও উদ্যোক্তা হওয়া প্রয়োজন আসলে। বুঝতে পেরেছেন? কারণ দেশের মোট জনগোষ্ঠীর মানে লার্জেস্ট অংশটা হচ্ছে তরুণ। আবার দেখেন যারা চাকরি না পাচ্ছে, তাদের সংখ্যাটাও কিন্তু বেশি, এবং 3 গুণ চাকরি পাওয়া না পাওয়ার সংখ্যা কিন্তু পাওয়ার থেকে 3 থেকে 4 গুণ। তাহলে একদিকে তরুণরা নিজেদেরকে যদি কাজের সাথে সম্পৃক্ত করে, চাকরি না পাওয়ারাও যদি নিজেদেরকে কাজের সাথে সম্পৃক্ত করে, অন্য কিছুর মাধ্যমে যেহেতু চাকরি পেল না, তখন আসলে আমার দেশটা অনেক দূর অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে এবং এটির সুফল আমরা সকলে মিলে ভোগ করতে পারবো। এই জায়গাটা থেকে অনেকে যারা চিন্তা করেন, তারা হয়তোবা চাকরি না করে উদ্যোক্তা হওয়ার চিন্তা করবেন। এই যে এতগুলো কথা আমি বললাম আপনাদের সকলকে উদ্যোক্তা হওয়ার কারণ, আমি আশা করব এখান থেকে আপনাদের এই বিষয়টা একটু হলেও ক্লিয়ার হবে কি করবেন আর কি করবেন না। আপনি চাকরি করতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু যিনি চাকরি করতে চান তিনি চাকরি করবেন, আর যিনি উদ্যোক্তা হতে চান তিনি চাকরি করবেন না, আর যিনি চাকরি করবেন তিনি কিন্তু উদ্যোক্তা হতেও পারবেন না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমাকে বেকার থাকা যাবে না, বাট যেহেতু কন্ট্রিবিউট করার সুযোগ বেশি উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে, সেটিকে আপনারা বেছে নিতে পারেন। এটি হচ্ছে আমার বক্তব্য আর কি। তাহলে আমি কিন্তু সৃজনশীলে আগালাম, কি কি জিনিস আগালাম করলাম আমরা আজকে। আমরা আমাদের ওয়েবসাইটটা দেখলাম, দেখে আমাদের অনেক কোয়েরিজ থাকে, মনের ভিতরে অনেক বেদনা থাকে, বেদনা মানে কি অনেক, মানে কি বলে এটাকে, জিজ্ঞাসা থাকে আর কি, যেগুলো আমরা বের করার একটা প্ল্যাটফর্ম দেখে নিলাম প্রথমে। তারপরে দেখে নিলাম যে উদ্যোক্তা হতে হলে আমাকে কি ধরনের মানসিকতা নিয়ে কাজ করতে হবে সেটি দেখে নিলাম, কেন উদ্যোক্তা হব সেটিও জেনে নিলাম, তাই না? তারপর উদ্যোক্তা হতে হলে আমার প্যাশন বা ন্যাকটা কেমন থাকা দরকার, আমার ওটার প্রতি দরদ, কি ধরনের দরদের জায়গাটার বহিঃপ্রকাশ কেমন হওয়া দরকার, সেটিও কিন্তু আপনাদেরকে বললাম, তাই না? একটা হচ্ছে বললাম যে একদম নিজের সন্তানের মতো নিখাত দরদ এখানে থাকতে হবে। তারপরে বললাম যে এই কাজটি আমি করবই করব, এই মানসিকতা নিয়ে আগাতে হবে, তাই না? এই যে আমি ট্রেনিং এ আসলাম কলা গাছের নিচে দাঁড়িয়ে, তাহলে আমার হবে না আসলে, আমাকে ঠিক ওই চিন্তা করে আসতে হবে যাতে আমার এটার প্রতি 100% দরদ থাকে আর কি। ইটস এ পার্ট অফ ট্রেনিং, ইজ এ পার্ট টু বি অ্যান এন্টারপ্রেনার। এটি কিন্তু সব নয়, বাট এটিও একটি পার্ট। তো আমার এই কাজটিও আমাকে দরদ দিয়ে করতে হবে, আমাকে মানে কি বলে আন্তরিকতার সাথে করতে হবে আর কি। তাহলে একটু গল্প বলা শেষ, এখন আর একটা গল্প করব, 2টা গল্প, যেটা ইতিপূর্বে আমি বলেছি। একটা হচ্ছে ফুটবল খেলার গল্প, আর একটা হচ্ছে হাই জাম্পের গল্প আর কি। হাই জাম্প মানে তো বোঝেন তাই না, দীর্ঘ লম্ফ, তাই না? দেখেন ইমরানও বলে হ্যাঁ,
তাহমিনা কিশোরও বলে হ্যাঁ। হাই জাম্প মানে দীর্ঘ লম্ফ। দুজনেই হ্যাঁ করে যাচ্ছে। কি হে ইমরান, হাই জাম্প মানে কি? দীর্ঘ লম্ফ? উচ্চলম্ব স্যার, উচ্চলম্ব। কে বললো? উচ্চতটা উচ্চলম্ব স্যার, উচ্চলম্ব। উচ্চলম্ব স্যার, উপরের দিকে উচ্চলম্ব স্যার। ঠিক আছে, পেয়েছি। Thank you very much. এবার থামেন। পেয়েছি আর কি। তাহলে আমরা শিখলাম হাই জাম্প মানে উচ্চ লম্ফ। আমিও কিন্তু ভুল বলেছিলাম। আমার ভুল বলাকে সায় দিল দুইজন, ইমরান আর তাহমিনা। তারাও আমাকে শিখিয়ে দিল হাই জাম্প মানে দীর্ঘ লম্ফ। কিন্তু পরে আমরা একজনের কাছ থেকে শিখলাম হাই জাম্প মানে উচ্চ লম্ফ। এটা কে বলে দিল আমাদেরকে? শাহিন হোসেন বললো, আমাকে লিখে দিয়ে জানালো, আর একজন মুখে বললো আর কি। ভেরি গুড। তাহলে আমরা শিখলাম হাই জাম্প মানে উচ্চ লম্ফ। ওকে গুড, এটা আমরা ভুলবো না। ঠিক আছে। আরেকটা হচ্ছে ফুটবল খেলা, যেটা ব্যাট বল দিয়ে খেলে, তাই না? ফুটবল খেলা আর কি। অনেকে কিন্তু এরকম করছে, আবার অনেকে এরকম করছে। না স্যার, এটা পা দিয়ে খেলে। পা দিয়ে খেলা এটা। তাই নাকি? চলো। তো ঠিক আছে, আমরা এখন এই দুইটা গল্প বলি। আমরা কিন্তু সিকুয়েন্সিয়ালি যাচ্ছি, তাই না? আমরা সিকুয়েন্সিয়াল, আমরা একটার পর একটা কিন্তু লিঙ্ক রেখে যাচ্ছি। এখন আমরা বললাম যে আমরা যদি উদ্যোক্তাই হই, ধরে নিলাম উদ্যোক্তা হওয়ার জন্য দরদ কিরকম হবে কিন্তু বলে দিলাম, তাই না? আর কি ধরনের মানসিকতা পোষণ করতে হবে সেটিও বললাম। এখন যদি উদ্যোক্তা হতে চাই, তাহলে আবার কি কি জিনিস খেয়াল করতে হবে, এটা আমি একটু বুঝে নিই আর কি। তো আমরা একটা পুরো ফুটবল টিমটা আলোচনা করে ফেলি, ফুটবলে আমরা কিভাবে খেলি আর কি। তারপরে আমরা আবার এই গল্পে থেকে ওই গল্পে চলে যাব। গল্পই কিন্তু করছি আর কি, ঠিক আছে? আপনারা পরে আবার রাগ করে বলেন না যে পুরোটা ক্লাস পার করলাম, গল্প করে করে পার করলাম, পড়াশোনা তো কিছুই হলো না আর কি। সেটা যদি হয় তাহলে আমরা সরাসরি পড়াশোনায় চলে যাই। আর যদি গল্প চলে তাহলে গল্পও করা যেতে পারে আর কি। ঠিক আছে, চ্যাট বক্সে লিখে দেন গল্প করব নাকি পড়াশোনা করবো আর কি। এখন আমি তো চ্যাট বক্সে লিখতে পারি না, তাহলে কেমনে করবো আর কি, অনেক মুশকিল। একজন বলেছেন আজানের 3 মিনিট আছে। ঠিক আছে, আমরা আজানে যাব। আজানে যাওয়ার আগে আমরা ফুটবল খেলার গল্পটাও শেষ করব, হাই জাম্পের গল্পটাও শেষ করব আজানে যাওয়ার আগে। ঠিক আছে, ওকে। তো ফুটবল খেলাটাই হলো, খেয়াল করেন, ফুটবল খেলতে হলে আমাকে কিছু জিনিস লাগে। সেটি হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ দরকার, তাই না? ফুটবল খেলতে হলে একটা গোল পোস্ট লাগবে। ফুটবল খেলতে আমাকে 11 জন প্লেয়ার লাগবে না, 15 জন লাগবে, 4 জন এক্সট্রা লাগবে। খেয়াল করে রাখেন, 4 জন কিন্তু এক্সট্রা নিয়ে নিলাম আমি প্লেয়ার। ঠিক আছে। ফুটবল খেলতে হলে আমার জার্সি লাগবে, তাই না? জার্সি মানে ফুটবল খেলার জন্য একটা নির্দিষ্ট গেঞ্জি আছে, তাই না? তারপরে যে কি হাফ প্যান্ট পরতে হবে, বুট জুতা লাগবে, বুট পরে খেলতে হবে। তারপরে গার্ড লাগবে, সিন গার্ড লাগে আর কি, যাতে কেউ পায়ের ভিতরে জোরে যদি মারে, নি ক্যাপ লাগবে আর কি। তারপর অ্যাঙ্কেলের জন্য একটা কি যেন মোড়া অ্যাংলেট টাইপের, সেটা লাগবে আর কি। এই সব জিনিসগুলো আমার হচ্ছে ফুটবল খেলার উপকরণ, একটা খেলার উপকরণ, তাই না? এই উপকরণ যদি খেয়াল করেন, খুব ভালো করে কথা খেয়াল করেন, কিন্তু গ্যাপ দিয়েন না, নামাজের সময় দিব, অসুবিধা নাই। আমি কিন্তু বলছি ফুটবল খেলা হলে আমাকে একটা মাঠ লাগবে, গোল পোস্ট লাগবে, জার্সি লাগবে, ফুটবল লাগবে, প্যান্ট লাগবে, প্লেয়ার লাগবে, আবার এক্সট্রা প্লেয়ার লাগবে, কিন্তু নিতেই হবে। তারপরে হচ্ছে ফুটবল, যারা ফুটবল খেলতে জানে তাদের নিয়ে আমার প্লেয়ার বানাতে হবে, তাই লাগবে। আমি ওই যে ক্রিকেটের প্লেয়ার নিয়ে এসে বা লন টেনিসের প্লেয়ার নিয়ে এসে ফুটবল খেলাতে যাবো না নিশ্চয়ই। আচ্ছা, আবার যে জার্সিটা নিব সেই জার্সি, একটা জামা কাপড় লাগবে, ফুটবল খেলার একটা নির্ধারিত জার্সি আছে, তাই না? সেই জার্সিটা লাগবে। আমি পাঞ্জাবি পায়জামা পরে ফুটবল খেলতে নামবো না নিশ্চয়ই। জিন্সের প্যান্ট পরে আর ওই যে কি যেন অফিসিয়াল কোট টাইপ পরে আমি তো ফুটবল খেলতে নামবো না, তাই না? তাহলে আমার ফুটবল খেলার ড্রেস লাগবে আর কি। এই কথাগুলো তো ঠিক নাকি? আচ্ছা, যদি তাই লাগে, এইখানে কিন্তু একটা টার্গেট আছে, তাই না? সেই টার্গেটটা হচ্ছে আমাকে গোল করতে হবে। এটা আমার টার্গেট, তাই না? আমাকে গোল করতে হবে। এরপরে হচ্ছে আমি যখন খেলা গোলটা করব, সেই গোলটাকে আবার নিয়মের মধ্যে থেকে করতে হবে। নিয়মের বাইরে গিয়ে করলে করা যাবে? হাত দিয়ে নিয়ে বল গোল করলে তো গোল হবে না।
অন্যকে প্রতিপক্ষকে ফাউল করে মায়ের পিঠ দিয়ে গোল করলে তো হবে না, অফসাইডে থেকে গোল করলে হবে না, নিয়মের মধ্যে খেলে গোল করতে হবে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা জেনে নিলাম এবং আমাকে ফুটবল খেলাও জানতে হবে। আমি হলো পড়াশোনা করে আসছি কম্পিউটার সায়েন্সে, কালকে আমি হাঁস মুরগি হওয়ার উদ্যোক্তা হব না আর কি, নিশ্চয়ই একটু হিন্ট দিয়ে দিলাম, তাই না? যে ফুটবল খেলা জানে তাকে নিয়ে আমি ফুটবল খেলবো, ঠিক কিনা? আমি পায়জামা পাঞ্জাবি পরে ফুটবল খেলতে যাব না, জার্সি পরেই যাব। আমার উপকরণগুলো লাগবে, মাঠ লাগবে, আমার একটা টার্গেট থাকবে, সেই টার্গেটটা অর্জন করতে হবে, অ্যাচিভ করতে হবে। আমাকে নিয়মের মধ্যে থেকে খেলতে হবে, তাই না? গেল। এরপরে যখন খেলা শুরু করব, একজন গোলকিপার বসাবো না গোল পোস্টে, তারপরে যিনি ব্যাক ফুটে খেলবে, যিনি ফরওয়ার্ডে খেলবে, মিডফিল্ডে খেলবে, লেফট উইং এ খেলবে, রাইট উইং এ খেলবে, এভাবে আমরা সেট আপ করবো। গোলকিপারকে নিয়ে কি আমি সেন্টারে খেলাবো, ফরওয়ার্ডে? নিশ্চয়ই গোলকিপারকে নিয়ে ফরওয়ার্ডে খেলাবো না, যিনি গোলকিপার তাকে গোল পোস্টে দাঁড় করাবো। এটি ঠিক তো নাকি? এরপরে খেলা শুরু হয়ে গেল। খেলা যখন শুরু হয়ে গেল, নিয়মের মধ্যে থেকে খেলতে হবে, তাই না? ফাউল করে তো খেলা যাবে না আর কি। খেলে আমার টার্গেটটা কি ভাই? গোল করা। এই গোল করতে গেলে আমি সরাসরি নিয়মের মধ্যে খেলেই গোল করতে পারবো? আমার একজন প্রতিপক্ষ থাকবে, সে আমাকে বাধা দিবে, তাই নয় কি? সেখানে তো আমাকে বাধা দিবে, তাই না? প্রতিপক্ষ বাধা দিবে, তাহলে প্রতিপক্ষের বাধা আমাকে ওভারকাম করতে হবে আর কি। সেটা কি নিয়মের মধ্যে দিয়ে ওভারকাম করতে হবে, শৃঙ্খলার মধ্যে দিয়ে। ওই বাধাটা, সে আমাকে বাধা দিল, আমি সে যদি আমাকে নিয়ম অনুযায়ী বাধা দেয়, অনিয়ম মাফিকও যদি বাধা দেয়, আমাকে নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। অনিয়ম সে করলে সে লাল কার্ড পেয়ে যাবে, এর সাথে যদি আমিও অনিয়ম করি আমিও লাল কার্ড পেয়ে যাব। তো আমাকে নিয়মের মধ্যে দিয়েই খেলতে হবে, খেলে টার্গেট ওই একটাই, গোল করতে হবে। ঠিক আছে, হাই জাম্পের গল্পে পরে আসি, এটাকে শেষ করে দিই, না জান হয়ে গেছে। আমি যখন কোনো উদ্যোগ গ্রহণ করব, আমাকে একটা টার্গেট ফিক্স করতে হবে। আমি কি উদ্যোগ গ্রহণ করব, আর এই উদ্যোগ গ্রহণ করে আমি কি করব, আমার টার্গেটটা কি? আমার টার্গেট হলো আই নিড টু আর্ন সাম মানি, তাই না? আমাকে টাকা উপার্জন করতে হবে, যেটি দিয়ে আমি আমার জীবনযাত্রার ব্যয় নির্বাহ করব, আমার পরিবারের করব, আমার সোসাইটির করব, আমার নেশনের করব, আমার জাতির, আমার দেশের করব আর কি, তাই না? ধীরে ধীরে তো এইভাবে আমরা এক্সপ্যান্ড করব। তাই যদি হয়, আমি যখন ব্যবসা শুরু করব, আমি ফুটবল খেলতে জানি বলেই আমি ফুটবল খেলা শুরু করেছি, আমি ব্যবসা করতে জানি বলেই ব্যবসা শুরু করেছি। আমি ব্যবসা করতে জানি আইসিটি সেক্টরে, আমি ব্যবসা করতে জানি রেডিমেড সেক্টরে, রেডিমেড গার্মেন্ট সেক্টরে, আমি ব্যবসা করতে জানি মেডিকেল ইকুইপমেন্টস তৈরি করার জন্য, বা অটোমোবাইল সেক্টরে, বা লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে, বা এগ্রো ফার্মিং এ। আমি যে ব্যবসাটা জানি সেই ব্যবসাটাই শুরু করবো। আমি জানি ফুটবল খেলা, আমি তো ক্রিকেট খেলতে যাব না। আমি জানি ব্যাডমিন্টন খেলা, তাকে দেওয়া ফুটবল খেলা চলবে না। ক্লিয়ার? তার মানে কি বোঝা যাচ্ছে, যে ব্যবসা করতে জানি, আগে কিন্তু আমার ঠিক করতে হবে কোন ব্যবসা করবো আর কি। আমি যা জানি, যার উপর আমার এক্সপার্টিস আছে, আমি সেটাই করবো আর কি। এরপরে আমি যে আমার লোকজনগুলোকে সেট আপ করবো, আমার ব্যবসার উপকরণ লাগবে, সবগুলো উপকরণই কিন্তু আমাকে নিতে হবে। আমি যদি সব নিলাম, শুধু ভোট জুতা নিলাম না, আমি ফুটবল খেলতে পারবো না। তার মানে কি, কোনো উপকরণই বাদ দেওয়া যাবে না, সবগুলো উপকরণই আমার জন্য জরুরি, প্রয়োজন। এরপরে আমার কি লাগবে, আমি কোথায় কোন লোকটাকে সেট আপ করবো। গোলকিপারকে নিয়ে নিশ্চয়ই ফরওয়ার্ডে খেলাবো না। সো যে লোকটা যেখানে কাজ করতে পারে, যে ইঞ্জিনিয়ার তাকে যে আমি ইঞ্জিনিয়ারই করাবো, যে কম্পিউটার অপারেটর সে কম্পিউটার অপারেটরই কাজ করবে, যে পিয়ন সে পিয়নের কাজ করবে, যে জায়গায় তাকে আমার সেই জায়গাতেই বসাতে হবে। এরপরে খেলতে হবে, তাই না? ব্যবসা শুরু করলাম, নামলাম খেলতে নেমে আমাকে কি করতে হবে? তখন নিয়মের মধ্যে দিয়ে খেলতে হবে। আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে হবে, আমার আইন কানুনের কিছু বিষয় আছে, রেগুলেটরি ডকুমেন্টস গুলো আমাকে প্রিপেয়ার করতে হবে। প্রতিপক্ষ বাধা দেবে ব্যবসা করতে গেলে, সেই বাধাটাকে আমার নিয়ম অনুযায়ী ওভারকাম করতে হবে, করে আমাকে আমার সেই নির্ধারিত লক্ষ্য যেটা, সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। ঠিক আছে?
তাহলে এই লক্ষ্য পৌঁছাতে হবে, এই জায়গাটা এসে আমরা নামাজের পরে শুরু করব বাকি অংশটুকু। তো 10 মিনিটস ব্রেক ফ্রম নাও। আশা করি সকলে ভালো থাকবেন। সে পর্যন্ত নামাজের বিরতি। তাহমিনা বলেন দেখি, কোথায় থেকে আমরা নামাজে গিয়েছিলাম? আমরা যে মাঠ পর্যন্ত গিয়েছিলাম, ফুটবলের মাঠের জার্সি লাগবে, এখান থেকে গিয়েছিলাম। আচ্ছা, গুড। স্যার লক্ষ্য পূরণের দিকে ছিলাম। কে বললেন? লক্ষ্য নির্ধারণ স্যার। স্যার ইসরাত কিভাবে জাহান। স্যার লক্ষ্যে পৌঁছাতে পারি আমরা, সর্বপর্যায়ে কিভাবে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি? ইসরাত জাহান, সফুল হাসান, তাই না? জি স্যার। ইসরাত জাহান কই? ইসরাত মানে কি আমাদের ইসরাত? জি স্যার। আমাদের ইসরাত মানে আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটর নাকি? না স্যার, না, উদ্যোক্তা জি না স্যার, ইসরাত জাহান কই? মুন্সিগঞ্জ। ঠিক আছে, পেয়েছি। fine. বলেন তো কোথায় ছিলাম আমরা? আপনি কি ছিলেন তখন ক্লাসে? পৃথিবী বিশ্বাস শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আমরা কোথা থেকে চলে গেলাম বলেন দেখি? নামাজে চলে গেলাম। আমরা ফুটবলের এক্সাম্পলটা আপনি টোটাল কমপ্লিট করেছিলেন। দেন আপনি বলেছিলেন যে সবকিছু আগে লক্ষ্য স্থির করতে হবে, তারপরে আমরা নিয়ম মাফিক যেন রুলস অনুযায়ী আমরা আগাতে পারি, সেটা বলেছিলেন। সেখানে শেষ করি। তাহলে তাহমিনা, আপনি একটু পেছনে ছিলেন। তিনজন এই লক্ষ্যের কথা বলেছে যে লক্ষ্য স্থির করতে হবে। আমি বলেছিলাম শেষ শব্দটি ছিল এরকম মনে হয় যে আমরা নামাজে যাচ্ছি, এসে আমরা লক্ষ্যটা নিয়ে শুরু করবো আর কি। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে আমাদের যখন আমরা ফুটবল গেমটাকে এক্সাম্পল হিসেবে নিলাম, তখন আমরা দেখলাম যে আমরা এখন উদ্যোক্তা কেন হতে হবে, কিভাবে হতে হবে, সব বিষয়গুলো জানলাম। জানার পরে আমরা দেখলাম যে আমরা যদি আসলে উদ্যোক্তা হতে যাই তাহলে আমাদেরকে কিছু বিষয় চিন্তা করে কাজ করতে হবে। প্রথম কথা, যেমন আমি যে উদ্যোগ গ্রহণ করব, আমি যে খেলা খেলবো সে খেলা আমি খেলতে জানি কিনা। ক্লিয়ার? আমি ফুটবল নিয়ে কাজ শুরু করেছি, সো আমি আজকে এগ্রো নিয়ে কাজ শুরু করলাম, আমি বুটিক্স নিয়ে কাজ শুরু করলাম, আমি ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ শুরু করেছি, ফুড সেক্টরে কাজ করছি, আমি আইসিটি তে কাজ করছি। সো ডু আই হ্যাভ এনি এক্সপেরিয়েন্স ইন দিস সেক্টর? ফার্স্ট আমাকে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। ইফ আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, দেন আমি তো স্টার্ট আপ, বাট আমার কোন দিকে এক্সপিরিয়েন্স আছে? আমার কিছু এক্সপিরিয়েন্স থাকতে পারে। সেটা কিরকম? আমি পড়াশোনা করেছি, আমার এটা একটা সেক্টর হতে পারে। আমার বন্ধুকে দেখেছি সে একটি কাজ করে, সেখানে আমি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি। আমি কোনো এক জায়গায় কিছুদিন জব করেছি, সেখান থেকে আমি কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি, সেটা হতে পারে। বা আমি এটার উপরে কিছু পড়াশোনা করেছি, সেটি আমার উপরে এক্সপিরিয়েন্স হতে পারে, তাই না? বিভিন্ন ভাবে এটাকে নিয়ে আমরা সিলেক্ট করতে পারি। দ্যাট ইজ আমি যেটা নিয়ে, অথবা মানে আই ডু ফিল গুড, তাই না? আমি এই কাজটা করতে আমি কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমি এটা করতে পারি। তো এইগুলো আমার আসলে এটার ক্ষেত্রে কাজ করতে পারে। এটা একটা বিষয় গেল। তারপরে আমরা দেখলাম যে না, আমি যদি এটা কাজ শুরু করি, তো আমাদের তো সকলের লক্ষ্য একটাই যে আই উইল হ্যাভ টু সার্ভাইভ, তাই না? আমাকে সার্ভাইভ করতে হবে। আই উইল হ্যাভ টু আর্ন, এটা আমাকে চিন্তা করতে হবে। তো এই জায়গাটা থেকে আমরা এটা ঠিক করলাম। এরপরে দেখেন, আমরা বললাম যে আমার কিছু উপকরণ দরকার, তাই না? ম্যাটেরিয়ালস, কি কি এলিমেন্ট আমার লাগবে এটা করার জন্য। দেখেন, আমি যখন বিজনেস শুরু করতে যাব, ধরলাম আমি বুটিক্স নিয়ে কাজ করবো, ফ্যাশন হাউস নিয়ে কাজ করবো, আমি একটা ইন্ডাস্ট্রি, প্লাস্টিক ইন্ডাস্ট্রি ডেভেলপ করবো। সো এক্ষেত্রে করার ক্ষেত্রে ফার্স্ট থিং আমাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আমার একটা যেহেতু ট্রেড লাইসেন্স লাগবে, ওই যে নিয়মের বাইরে যাওয়া যাবে না, আমার নিয়ম কানুন গুলো জানতে হবে না। নিয়ম কানুন না জেনে আমি ফুটবল খেলতে মাঠে নামলে হবে? আমি সে বল হাত নিয়ে দৌড় দিব আর কি, বল হাতে নিয়ে হাসবে সবাই রাস্তায় ধরে আর কি, তাই না? তাহলে আমাকে ট্রেড লাইসেন্স, আমার রেগুলেটরি ডকুমেন্টস যেগুলো, সেগুলো আমাকে প্রিপেয়ার করতে হবে। ট্রেড লাইসেন্স, তারপর ব্যাংক অ্যাকাউন্ট, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মানে টিন, বিজনেস আইডেন্টিফিকেশন মানে বিন অর দ্যাট ইজ ভ্যাট। আমি যদি এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড বিজনেস করতে চাই, তাহলে আমাকে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে ইআরসি, আইআরসি লাগবে, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আমি যদি ইন্ডাস্ট্রি করতে যাই, তাহলে আমার একটা এনভায়রনমেন্টাল সার্টিফিকেট দরকার। আমি যদি এখানে একটা বিল্ডিং করতে যাই, তাহলে আমার একটা কনস্ট্রাকশনের পারমিশন নিতে হবে। আমার ওইখানে ইলেকট্রিসিটি কানেকশন নিতে হবে, তাই না? আমাকে ফায়ারের লাইসেন্স নিতে হতে পারে।
আমি যদি হসপিটাল করতে যাই তাহলে আমাকে হেলথ সেক্টর থেকে পারমিশন নিতে হবে। এই হসপিটালের বর্জ্য ব্যবস্থাপনা ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে করবো সেই জন্য আমাকে কোনো এটা ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। যে এলাকায় আমি তুলবো সেখানকে আমার একটা এনওসি নিতে হবে, আমার এখানে পারমিশন নিতে হবে, লোকাল যে রিপ্রেজেন্টেটিভ থাকে তার কাছ থেকে, মানে যেটার জন্য যে ধরনের পারমিশন গুলো দরকার সেগুলো নিতে হবে, তাই না? আমি এক্সপোর্ট করতে গেলে মিনিস্ট্রি অফ কমার্স একটা পারমিশন লাগবে, আমার বাণিজ্য মন্ত্রণালয়ের। এই যে রেগুলেটরি ডকুমেন্টস, দিজ আর দ্য রুলস এন্ড রেগুলেশন, তাই না? এগুলোর মধ্যে থেকে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, গেল এটা। এরপরে দেখেন, আমি তো এখন গোলকিপারকে ইয়েতে বসাই নাই, মিডফিল্ডে যা বসাই নাই, ফরওয়ার্ডে বসাই নাই, যে যে জায়গায় খেলতে জানে তাকে সেই জায়গায় খেলিয়েছি, তাই না? সো আমাকে ম্যানেজার রিক্রুট করতে হবে, আমাকে আমার পিওন কাস্ট নিতে হবে, আমার একজন কম্পিউটার অপারেটর নিতে হবে, আমার একজন মনে করেন এখানে লেবার যারা আছে লেবার রিক্রুট করতে হতে পারে, আমার মার্কেটিং এর লোক রিক্রুট করতে হতে পারে। কিন্তু আমি ওই যে মার্কেটিং এর যে আসলে যে মার্কেটিং জীবনে করতে যায় না পারে তাকে নিয়ে নিশ্চয়ই মার্কেটিং এ বসাবো না। তার মানে আমাকে কি রাইট ম্যান সিলেক্ট করতে হবে টু সেট দ্য রাইট প্লেস, তাই না? আমাকে সঠিক জায়গায় সঠিক ব্যক্তিটিকে আমাকে সেট আপ করতে হবে। এখন দেখেন, এটা ক্ষেত্রে কিন্তু অনেক বিষয় চিন্তা করতে হবে। এখন মনে করেন সোলাইমান সে অনেক ভালো জানে, সে পিওনের কাজটিও ভালো করতে পারে, যেমন আমি পারি আর কি। আমি সুন্দর করে ঘর মুছতে পারি আর কি, বুঝছেন? আমার কাপড় আমি সুন্দর করে কাচতে পারি, ধুতে পারি। হ্যাঁ, আমি ভালো আমি ভালো রান্না করতে পারি। ঠিক আছে, আমি আমার টেবিল সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, কাপড় গুছিয়ে রাখতে পারি, বিছানা গুছিয়ে রাখতে পারি, আমি জুতা কালি করতে পারি খুব সুন্দর করে। ঠিক আছে, এই যে আমি পারি আর কি, মানে বাট দিজ আর নট মাই ওয়ার্ক অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখন মনে করেন সোলাইমান খুব ভালো কাজ করতে পারে, সে পিওনের কাজটা ঘরটা সে সুন্দর ঝাড়ু দিতে পারবে, ক্লিন করতে পারবে, বাট সোলাইমান হচ্ছিল মাস্টার ডিগ্রি পাস। সোলাইমান আবার আইসিটির কাজটাও ভালো জানে, সোলাইমান আবার ম্যানেজারিয়াল কাজটাও ভালো জানে। তাই আমি সোলাইমানকে দিয়ে ম্যানেজারের কাজটাই করাবো আমি যদি মালিক হই। সে আমার অফিসারের কাজ ভালো জানে, সে আমি তাকে অফিসার, সব কমিউনিকেশন স্ট্র্যাটেজি তার ভালো আছে, আমি তাকে ওই জায়গাটাই বসাবো। যদিও সে ওই কাজটা ভালো পারে, আমি তাকে ওখানে বসাবো না। তাহলে হবে কি জানেন, আমার ওইখানকার জন্য যে লোক ব্যক্তি যে যোগ্য তাকে আমার ওখানে বসাই দেবে। সোলাইমান হয়তো ওই পিওনের চাইতেও যদি ওটা ভালো পারে, তারপর আমি সোলাইমানকে ওখানে বসাবো না, কারণ তাহলে আলটিমেটলি কাজটা হবে না, সোলাইমানকে দিয়ে করানো যাবে না। আপনি ধরেন, আপনি পৃথিবী বিশ্বাস, আপনি কোম্পানির এমডি, আপনি সোলাইমানকে নিয়ে এসে যদি ওই পিওনের কাজ করান, আপনি দেখবেন তাকে দিয়ে কাজ করাতে পারছেন না। কেন পারবেন না জানেন? আপনার নিজের বিবেকের কাছে বাধা লাগবে। না, আমি তো সোলাইমান তো অনেক ভালো, সে তো অনেক ট্যালেন্ট, অনেক ব্রিলিয়ান্ট, তাকে আমি পিওন পদে তো চাকরি দিব না। অ্যাপ্লাই করেছে, সে চাকরির পরীক্ষা সবার চেয়ে ভালো করেছে, বাট আসলে হি ইজ নট ফিট ফর দিস পোস্ট। কিন্তু আমার ওই কাজটিও কিন্তু জরুরি, ওটি ছোট কাজ, বাট ওটাও কিন্তু জরুরি, কারণ ওটি ক্লিন না করতে পারলে আপনি ঘরে ঠিক মতো বসতে পারবেন না, আপনার রুমে স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন না। আপনি আপনার রুমে ফরেন বায়ার বা লোকাল বায়ার যারা থাকুক, ইনভেস্টর যারা থাকে, তাদেরকে ঠিক মতো এন্টারটেইন করতে পারবেন না। ঠিক আছে, ওইটি আপনি সুন্দর মতো, সে চায়ে কাপ লাগবে, আপনার কাপে আপনাকে চা দিতে হবে, এটি সে ঠিক মতো সার্ভিসটা আপনি এগুলো সবই কিন্তু সার্ভিস। আপনি কিভাবে সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে, ওকে, সেটা আপনি পারছেন না আর কি। তারপরে সোলাইমান এখন কোটটাই পরে এসে যদি মনে করে যে পিওনের কাজ শুরু করে, তাহলে তো সেটাও হবে না আর কি, তাই না? তাহলে এই প্রত্যেক ক্ষেত্রে দেখেন, ড্রেস আপের বিষয়টা, আপনার এমপ্লয়ি কার কি ড্রেস হবে সেটাও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। নাও ইউ হ্যাভ টু প্রিপেয়ার এ প্ল্যান ইন হুইচ ওয়ে ইউ উইল মেক দ্য গেম, তাই না? কিভাবে আপনি গেমটাকে, নাও ইট ইজ ইউর প্ল্যানিং, হাউ ইউ স্টার্ট ইউর বিজনেস, হাউ ইউ রান ইউর বিজনেস, এটা আপনার লাগবে না এখন, হাউ ইউ কন্টিনিউ। তাহলে আপনাকে করতে হবে কি, আপনাকে সুন্দর একটা বিজনেস প্ল্যান আপনাকে করতে হবে, তাই না? দ্যাট ইজ কল্ড ইনভেস্টমেন্ট প্ল্যান। হয়তো এর মধ্যে আপনাদের ক্লাস হয়ে গেছে, এর মধ্যে আমি ইনভেস্টমেন্ট প্ল্যানের কোনোদিন যদি আপনাদের ক্লাস নিতে পারতাম, তাহলে এটা খুব ভালো করে কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান প্রিপেয়ার করতে সেটা দেখাতাম। বাট আমার আসলে সব ক্লাস নেওয়া সম্ভব, আমি আপনাদের ক্লাসও নিতে পারতাম না। এবার আমার এত হারিনেস, যার জন্য আমি এতগুলো জেলা কাছে সংযুক্ত করেছি একসাথে। আমি এই ব্যাচে বলেছিলাম ক্লাস নিবই না আর কি, কিন্তু আমি না নিলে এভাবে আমি আপনাদের সাথে, মানে আপনাদেরকে দেখার, আপনাদের সাথে কথা বলার সৌভাগ্যটা আমার হতো না আর কি, আমি দুর্ভাগা হয়ে যেতাম। বুঝতে পেরেছেন? আমি এই অপরচুনিটিটা এইভাবে নিতে চেয়েছি আর কি, কারণ আমার উদ্যোক্তাদের সাথে মিট করতে চাই আমি। কারণ আমি মনে করি আমার সবচেয়ে মেইন পার্ট আমার এই প্রজেক্টের হার্ট হচ্ছে আমার এন্টারপ্রেনার, আমার ট্রেনি। তো আমি তাদের সাথে অ্যাটলিস্ট দেখা করতে যাচ্ছিলাম আর কি। ফিজিক্যালি তো পারছি না, সব জেলায় গিয়ে তো পারবো না, বাট এমনিতে একটু দেখা করা যায় কিনা আর কি, এইভাবে দেখলাম। তো দেখেন, এই জায়গাটা থেকে আমরা আসলে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। এই বিজনেস প্ল্যান প্রিপেয়ার করার ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে হাউ টু প্রিপেয়ার এ ব্যাংকেবল বিজনেস প্ল্যান। ব্যাংকেবল মানে ইউ নিড সাম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, তাহলে আপনাকে একটা
বিজনেস প্ল্যানটি আপনাকে তৈরি করতে হবে। উইদাউট বিজনেস প্ল্যান nobody will give you the financial help, financial assistance. Either it bank or non-bank or venture capital or an angel investor. No one. কেউ আপনার জন্য এগিয়ে আসবে না। আপনাকে বিজনেস প্ল্যান লাগবে আর কি। আমি ফান্ডিং এর বিষয়ে আপনার সাথে কথা বলবো আপনাদের সাথে। ফান্ড কি লাগবে কি লাগবে না, লাগলে কিভাবে লাগবে, কেন লাগবে, সেটা আমরা আলোচনা করব। তো হচ্ছে হলো তাহলে আমাকে তো একটা সুন্দর একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। সেই বিজনেস প্ল্যান মানে দ্যাট ইজ হাউ টু মেক এ গেম, তাই না? হাউ টু প্লে, এটা আমাকে তৈরি করতে হবে কিন্তু। আচ্ছা, বিজনেস প্ল্যান তৈরি করার পরে এরপরে দেখেন আমরা যে আগালাম, আমার সামনে কি প্রতিপক্ষ থাকবে না? আমার আরেকজন কম্পিটিটর থাকবে, আমাকে আমার বিজনেস ধ্বংস, আমার কিছু চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হবে। হাউ টু ওভারকাম দিস চ্যালেঞ্জেস, সেটা আই উইল হ্যাভ টু থিঙ্ক। হাউ অ্যাড্রেস, তাই না? আমি এটা কিভাবে অ্যাড্রেস করবো এই চ্যালেঞ্জগুলোকে, ফেস করবো কি করে? ফেস করতে আমার মূল টার্গেট, আমাকে একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হতে হবে, সাকসেসফুল বিজনেসম্যান হতে হবে, সো দ্যাট আই ক্যান আর্ন মানি, তাই না, ফর মাইসেলফ। সেই জন্য আমাকে সামনে ওইভাবেই কিন্তু আগাতে হবে। দ্যাটস এ প্ল্যানিং। সো ইটস লাইক এ গেম। ওকে, আপনাকে এভাবে চিন্তা করতে হবে। আর হাই জাম্পের কথাটা বলেছিলাম কি কারণে জানেন? খুব সহজ বিষয়। ফুটবলে কি গোল পোস্টের নিচ দিয়ে বল দিয়েছেন না, ভিতর দিয়ে ঢুকিয়েছেন না? এখন আপনাকে যেতে হবে গোল পোস্টের উপর দিয়ে। এটাই হচ্ছে হাই জাম্প। গোল পোস্ট কয় ফিট হাইটে থাকে জানেন কেউ? এই তো কাপ সারছে এবার। এখন বলেন দেখি, ফুটবলের না সব পন্ডিত এক একজন আছেন, দেখেন দিয়ে সোলাইমান, আপনি খুব ভাবলেন ভাষা ভাষা কথা বলা। 7 ফিট। কত? 7 ফিট স্যার, 7.2। কত? 12 ফিট। 7 স্যার। 12 ফিট কে বললো রে ভাই? 7 স্যার। স্যার আমি বললাম, আব্দুল আলিম। আপনি 12 ফিট হাইট কতটুকু পারছেন? এখন আপনার হাইট যদি 2.5 ফিট হয়, সেই হিসেবে যদি আপনি 12 ফিট হিসাব করেন, তাহলে ঠিক আছে। বুঝছেন আব্দুল আলিম, আমি আপনাকে একটু দেখতে চাই। আপনি ভিডিওটা অফ করে রাখছেন কেন? আব্দুল আলিম। জি স্যার, আমার এই ক্যামেরার মানটা স্যার ভালো না, তাই টপ করে রাখছিলাম। ক্যামেরার মান দিয়ে আমি কি করব? এই যে আপনি কত সুন্দর আচ্ছা আচ্ছা আলোয়, আচ্ছা আলো সুন্দর দেখায়, দেখেন না? ওই যে আসলে স্যার ওই ক্যামেরার একটু প্রবলেম। জি, আই এম সরি, আসলে এটা ভুল হয়ে গেছে ভাই। আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে বসে খাই, কেন আমরা সারাক্ষণ লাইটের জ্বালায় রাখি, ওখানে দেখি লাইট আলো টালো বন্ধ করে অন্ধকার করে দেয় আর কি, বুঝছেন না? তাহলে ভালো দেখা যায় নাকি? জি স্যার। হ্যাঁ, আমি তো আপনাকে অনেক ভালো দেখতে পাচ্ছি আর কি। জি স্যার। স্যার 10 ফিট, 10 ফিট। আব্দুল আলিমের বাড়ি কোথায়? মানিকগঞ্জ? জি স্যার, মানিকগঞ্জ। মানিকগঞ্জে কোথায় বাড়ি আপনার বলেন? স্যার মানিকগঞ্জ সদরেই বাসা, বাড়ি। সদরে কোথায়? আমি তো মানিকগঞ্জে কাজ করেছি। স্যার আসলে ওই আমি সত্যিকার অর্থে ঢাকার পার্টিসিপেন্ট, কিন্তু ওই মানিকগঞ্জ থেকে স্যার একটু এটা করতেছে আর কি। আচ্ছা, আপনি দেখেন ঢাকার পার্টিসিপেন্ট, ওই যে আজিজের পার্টিসিপেন্ট নাই? স্যার আসসালামু স্যার। স্যার আছে স্যার, ওই যে ঢাকা থেকে স্যার আলপনা আপা লিস্ট দিয়েছিলেন, আমি কয়েকজনকে ঢাকা থেকে নিয়েছি স্যার। স্যার গোলকিপারের হাইটে কি স্যার বলবো? আসলে আমাদের তো মাঝে মধ্যে মিউট করে দেওয়া হয়। হ্যাঁ বলেন। স্যার দুইটা হয়, একটা স্যার 6.3 আর 5.11। 6.3 5.11 কি? এটা স্যার মিটার, স্যার মিটার। গোলকিপারের হাইট কে বললেন? জি স্যার, শাইন বললাম স্যার, গাজীপুর থেকে। কোনো অ্যানসার করেন না, মিনিমাম সেন্স আপনাদের কাজ করানো উচিত। আপনি দেখেন 8 ফিট। কয় ফিট? 8 ফিট স্যার। কে বললেন? নজরুল, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এইটাই শিওর স্যার, 8 ফিট স্যার। শুনেন, কেউ বলেছেন 7.5 ফিট লিখছেন, কেউ বলেছেন 8 ফিট, কেউ বললেন মানে 5 ফিট 11 মিটার না কত বললেন? 5 ফিট 11 মিটার মানে প্রায় অলমোস্ট 1 মিটারে 3 ফিটের মতো। তাহলে এটা কি 5 ফিট 11 মানে 6 ফিটের মতো? 12 ফিট হাইট। কত 10টা মানুষ লাগবে পার করতে আর কি। 8 ফিট শিওর স্যার।
আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে হাইট বেসিক্যালি হয় ফুটবল 8 ফিট হাইট হয়, মিটারে যদি আমরা হিসাব করি 2.44 মিটার হবে, 2.44 মিটার। তো যাই হোক, সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে আমি অন্য কথা এটা জিজ্ঞাসা করেছি, এটা কথায় আসলে বলে ফেললাম। তো এইখানে হচ্ছে এই ফুটবলের আমরা বলটাকে 2.44 মিটারের নিচ দিয়ে দিয়েছি, আর হাই জাম্পে আমরা করতে হবে কি, আমরা বললাম এটার উপর দিয়ে যেতে হবে, ঠিক আছে? হাই জাম্পকে উপর দিয়ে যেতে হবে না, নো রেসপন্স, অ্যাকচুয়ালি কেউ কথা বলে না। তো এটা নাকি জি স্যার। জি স্যার। যদি উপর দিয়ে যেতে হয়, আপনার এই বার পোস্টটা যদি আপনার 2.44 হাইটে থাকে, এটা যদি 2.44 বা 8 ফিট হাইটে থাকে, আপনি যদি 8 ফিটের চেয়ে একটু নিচ দিয়ে যান, তাহলে কি হবে? পার হতে পারবেন নাকি বাড়ি খেয়ে পড়ে যাবেন? পড়ে যাবো। পড়ে যাবো স্যার। যদি 1 ইঞ্চি নিচ দিয়ে যান, তাতে কি অবস্থা হবে? বা 1 সেন্টিমিটার নিচ দিয়ে গেলে কি হবে? পারবেন? পারবেন না। বাড়ি খাবে গোল পোস্ট আসে। পারবেন না, আপনাকে একটু উপর দিয়ে যেতে হবে, ঠিক আছে? এই যে উপর দিয়ে যাওয়াটা আর কি, দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে দিস ইজ কল্ড ইয়োর সিনসিয়ারিটি। বিষয়টা হচ্ছে আর এসব লিখেন না, হৃদয় ইসলাম এসব লিখেন না। আপনি ছেলে মানুষ, আপনি ফুটবল খেলার হাইট কয় ফিট হবে? 6 ফিট বা 7 ফিট। ও তো বাচ্চা ছেলে, গোলকিপার দাঁড়াইলে পারবে আর কি, দরকার নেই। গয়কচিয়া তখন এটা তার হাতের নিচে পড়ে থাকবে আর কি। তো এনিওয়ে, এটা হাইট স্ট্যান্ডার্ড হাইট সম্ভবত 8 ফিট, প্রায় 2.5 মিটারের মতো। তো যেটা আমরা বলছি, এই ফুটবল খেলার আমরা যেটা বললাম, বার পোস্টের ভিতর দিয়ে গোল করতে হয়, দিস ইজ ইউর টার্গেট, ইউর অ্যাচিভ করতে হবে। এটাকে আপনাকে সুন্দরভাবে খেলতে হবে, প্ল্যান করতে হবে, আপনার পার্সোনাল ঠিক মতো সিলেক্ট করতে হবে, সঠিক উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি বলছি কিছু এক্সট্রা প্লেয়ারও লাগবে। তো আপনি যে কাজটি শুরু করেছেন, টোটাল প্ল্যানিং যখন করবেন, আপনি কিছু এক্সট্রা, সব বিষয়ে কিছু এক্সট্রা কিছু আইটেম আপনাকে ধরে রাখতে হবে, এক্সট্রা কিছু অ্যামাউন্ট ফিক্স করে রাখতে হবে, ঠিক আছে? রিজার্ভ রাখতে হবে, প্লেয়ার যেমন রিজার্ভ রেখেছিলেন, এখানেও রিজার্ভ রাখতে হবে। আর সিনসিয়ারিটির ক্ষেত্রে এই হাই জাম্পের মতো হতে হবে, অর্থাৎ সিনসিয়ারিটি যদি আপনার 1 ইঞ্চি 1 সেন্টিমিটারও কম হয়, 1% কম হয়, 0.5%, 0.05% হলেও কম হলেও আপনি সেটা ওভারকাম করতে পারবেন না। তো সিনসিয়ারিটির জায়গায় কলা গাছে দাঁড়িয়ে ট্রেনিং করলে হবে না আর কি। ইটস এ পার্ট অফ অ্যান এন্টারপ্রেনার। সো এই জায়গাটাই বলছিলাম, যেমন হাই জাম্পে যেমন একটু জিতে গেলেও পারবেন না, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও যদি আপনার আন্তরিকতার অভাব যদি কম থাকে, এতটুকু কম থাকে, তাহলে আপনি উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াবে আর কি। বুঝতে পেরেছেন কি বলেছি? তো এই ছিল আমার ক্লাস, এখন ছুটি। এখন নামাজের আগে তাহলে ছুটিটা দিলে কি হইতো? এতক্ষণ বসায় রেখে স্যার আর আপনি ছুটি দিবেন, কথা হইতো। ছুটি দেই নাই, ছুটি দেই নাই, ছুটি দেই নাই, তাহলে নামাজের আগেই দিতাম। এত খারাপ লোক না আমি, এতক্ষণ আপনাদের বসায় রেখে এখন ছুটি দিয়ে দিব তা না আর কি। অবশ্য অনেকে মনে ছুটি চাচ্ছেন আর কি, মনে করছেন যে চলে গেলেই ভালো আর কি। ছুটি না চাওয়ার কারণ আছে স্যার, এটা কিন্তু বিনা পয়সা। কারণ আপনি তো মানে অনেক বিষয়ে অনেক পারদর্শী, মানে অনেক সর্বনাশ, বিশাল অবস্থা এটা আর কি। স্যার আপনি অনেক স্মার্ট। তাই নাকি? কাজটা সবেমাত্র শুরু হলো। আপনি তো আমরা দেখলেন না, আপনি স্মার্ট টের পাইলেন কেমন আর কি? আর আপনার কাছে আমরা কি কিন্তু আপনার আজকে স্যার আপনার মানে ক্লাস করতে যে কিভাবে যে সময় চলে গেছে তা বুঝতে পারতাছি না। মানে আপনি সবাইকে মানে কে কি করে না করে মানে ওইটাও বলে দিয়েছেন স্যার, মানে বিভিন্ন বিষয়ে মানে অন্য অন্য ভাবে ই করছেন। এটা মানে অন্য মানে এই কয়দিন ক্লাস করছি অন্য ছাড়ারা এভাবে বলে নাই, কিন্তু আজকে আমি যেভাবে স্যার আপনার কাছ থেকে শিক্ষা অর্জন করছি এটা সবচেয়ে ভিন্ন। বিশাল অবস্থা আর কি। এলপিজি খুবই ভালো লাগছে স্যার। স্যার আসসালামু আলাইকুম।
এই এখন আমরা বলছি, গল্প করা যাবে না, গল্প মাইক বন্ধ করেন। সোহাগ আমি পরে শুনবো আপনার কাছ থেকে, আপনি পরে, আমরা পরে শুনবো আর কি, অসুবিধা নাই। হ্যাঁ, এখন আমরা একটা সেশন করব, একদম খাতা কলম নিয়ে সেশন করব আর কি, ঠিক আছে? সবাই আমরা একটু কনসেন্ট্রেট হয়ে যাই। এতক্ষণ তো গল্প করলাম। সোহাগ আপনি মাইকটা বন্ধ করেন, পরে কথা বলবো আপনার সাথে। আবার কিন্তু রেগে যাচ্ছি, বুঝেন? মেজাজ খারাপ হলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। ভালো মুডে